এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম নাজমুল হোসেন। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার ৮ নং বাঁশচড়া ইউনিয়নের বটতলা গ্রামে। উনি বর্তমানে গাজীপুরে একটি চাকরিতে কর্মরত রয়েছেন। আর এই ঘটনাটি ওনাকে দিয়েছেন ওনার অফিসেরই এক বড় ভাই, তার নাম হচ্ছে সোহেল রানা। এই সোহেল রানা ভাইয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। এই নবীনগর উপজেলার কানিকারা গ্রামে মূলত এই ঘটনাটি ঘটেছিল। আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1980 থেকে 82-83 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে আর কি। আর এই সোহেল ভাই এই ঘটনাটি ওনার ফুপার কাছ থেকে শুনেছিলেন। ওনার ফুপার নাম হচ্ছে ইসমাইল। কানিকারা গ্রামে একজন লোক, তার নাম হচ্ছে নুরু মিয়া। তো ওনার বাড়ি হাওর অঞ্চল হওয়ায় উনি বর্ষা মৌসুমে মাছ ধরতেন আর শীতের সময় কৃষি কাজ করতেন। তো ওনার এই কাজে সংসার তেমন একটা ভালো চলতো না, তাই উনি সিদ্ধান্ত নেন যে উনি কাঠের ব্যবসা করবেন। বাড়ি হাওর অঞ্চলে হওয়ার কারণে ওই হাওর অঞ্চলে কিন্তু কাঠ খুব একটা পাওয়া যেত না বলে ওই এলাকায় কাঠের চাহিদা কিন্তু ভালোই ছিল। নুরু মিয়া আর দুইজন মিলে শেয়ারে এই ব্যবসাটা করবেন। অন্য এলাকা থেকে কাঠ এনে ওই এলাকায় বিক্রি করবেন। বেশ অনেকবার নিয়েও আসছেন ওনারা। নৌকায় করে চলে যেতেন। ওনাদের নৌকাটা ছিল ইঞ্জিন চালিত নৌকা। তো নৌকার পাটাতনে তো সব কাঠ নেওয়া যায় না, কাঠ তো অনেক ভারী জিনিস। তো অনেক কাঠ আবার নৌকার দুই পাশে বেঁধে দিতেন, পানিতে ভাসতো, নৌকা চলতো, কাঠগুলো বাগাতো। তো এভাবেই কাঠগুলো নিয়ে আসতেন। একবার হয় কি, কুমিল্লায় যাবেন ওনারা, 10 থেকে 12 জন ওনারা নৌকায় উঠে পড়েন, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হয়েছেন। তিতাস নদী ধরে একটা সময় কুমিল্লায় পৌঁছান। সেখান থেকে কাঠ সংগ্রহ করে নৌকায় লোড করেন, ঠিকঠাক মতো চলে আসেন। আসার পথে কোনো সমস্যা হচ্ছে না। তিতাস নদী ধরে আসছিলেন, আস্তে আস্তে তো তখন অনেক সময় লাগতো, নৌকাও ফুল লোড। ওনারা আসছিলেন, নদী পার হয়ে ওনাদের এলাকার যে খাল রয়েছে ওই খালের দিকে ঢুকেছেন। তো ওইটা এমন একটা খাল যে খাল এবং নদীর মিলনস্থল ওইটা। যখন ওরা ফিরছিলেন তখন রাত শেষের দিকে হঠাৎ করে নুরু মিয়া সহ আরো অন্যান্য লোক দেখতে পান যে তাদের নৌকা এক পাশে চলে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে না, মানে এক সাইডে চলে যাচ্ছে। ঘটনা কি, তখন ওনারা দেখতে পান যে নৌকার ডান দিকে পানিতে আলোড়ন সৃষ্টি হয়েছে, অর্থাৎ পাক শুরু হয়েছে ওইখানে। আঞ্চলিক ভাষায় এই ধরনের পাক সৃষ্টি হওয়াকে পুডোর বলে। এরকম পুডোর সৃষ্টি হয়েছে। ওনাদের নৌকা ওই পাকে পড়ে গেছে, নৌকা তো ডুবে যেতে থাকে, ডুবেও যায়। নুরু মিয়া সহ আরো অন্যান্য যারা ছিল তারা বুঝতে পেরে ঝাঁপ দিয়েছে, সাঁতরে পাড়ে চলে আসে সবাই, কিন্তু নুরু মিয়া পানি থেকে আর উঠতে পারে না। কোথায় গেল কোথায় গেল। এদিকে পাকও কিন্তু থেমে গেছে, ওখানে কিছুই নাই। আর ওটা তো খাল ছিল, খুব একটা গভীরও ছিল না। ওনারা যে এত রাত্রেবেলা কিভাবে খুঁজবেন, নৌকাও নাই এখন। ওই সময় ওনারা আসলে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না, যেহেতু শেষ রাতের দিকেই সকাল পর্যন্ত অপেক্ষা করেন। আর লোকজনও তখন চলে আসছে। একটা কাঠের টুকরোও কিন্তু আর ভেসে নাই, মানে নৌকাও চলে গেছে, কাঠও চলে গেছে, নুরু মিয়ারও আর কোনো খোঁজ খবর নাই। নুরু মিয়াকে খোঁজা হয়, লোকজন আসে, জাল টাল চালা হয়, খোঁজা হয়, না পাওয়া যায় না। নুরু মিয়ার পরিবারকে বিষয়টা জানানো হয়, তারাও ওখানে এসে খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর যেটা হয় সেটা আসলে অনেকেই বুঝতে পারে না এই ঘটনাটা কি হবে। মোটামুটি 3 দিন পার হয়ে গেছে। হঠাৎ করে ভোরের দিকে নুরু মিয়া বাড়িতে এসে উপস্থিত। নুরু মিয়ার ওয়াইফকে যখন নুরু মিয়া ডাকাডাকি শুরু করেছে, দরজা খুলে নুরু মিয়াকে দেখে তো নুরু মিয়ার ওয়াইফ খুবই অবাক, আনন্দে আত্মহারা। স্বামী ফেরত এসেছে, বাচ্চা কাচ্চা তো তাদের বাবাকে ফেরত পেয়েছে, আনন্দে কান্নাকাটি শুরু করে দিয়েছে। 3 দিন পর আসছে নুরু মিয়া। সবাই জিজ্ঞেস করে কোথায় ছিলা, নুরু মিয়া তো বলে যে না ছিলাম আর কি, এখন কিছু বলা যাবে না। সকালবেলা উঠেই নুরু মিয়া বলে যে একটা গরু কিনতে হবে। চলে যায় গরু কিনতে, গরু কেনেও। এরপর কিছু লোকজনকে ডাক যে সবাই আসো, ওই কাঠগুলো আমাদের আনতে হবে। তো কাঠ আনতে হবে কিভাবে, কাঠ তো পানিতে ডুবে গেছে, আর যেখানে ডুবেছে ওখানে তো কাঠ খুঁজে পাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু কোনো কাঠ খুঁজে পায়নি, নৌকাও খুঁজে পায়নি। নুরু মিয়া কোনো কথা বলে না, বলে চলো আমার সাথে। যখন মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, তখন নুরু মিয়া ওই যে জায়গাটাতে আর কি নৌকা ডুবে গেছিল ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন আর কি। আরো বেশ কিছু লোকজন সেখানে ছিল।
তখন নুরু মিয়া কি করেছেন, ওই গরুর গলা থেকে রশিটা খুলে দিয়েছেন। গরু কিন্তু অন্য কোথাও গেল না, সোজা পানির মধ্যে নেমে গেল। পানির মধ্যে নেমে পানিতে ডুব দিয়ে দিল। ওই গরু আর ভেসে উঠল না। হঠাৎ করে পানির মধ্যে এক ধরনের বড় বড় বুদবুদ সৃষ্টি হয়, শব্দ হচ্ছে। হঠাৎ করে পানির মধ্য থেকে তার নৌকা এবং কাঠ ভেসে ওঠে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, এটা কি হলো? নৌকাটা কাঠ সমেত আস্তে 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 তীরে চলে আসে, যেখানে নুরু মিয়া সহ আর অন্যান্য লোক দাঁড়িয়েছে। কি হইলো না হইলো নুরু মিয়া কাউকে কিচ্ছু বলে না। উনি আগের মতো কাঠের ব্যবসা করতেছে ঠিকঠাক মতো। অনেক মানুষ জিজ্ঞেস করে, উনি কোনো উত্তর দেয় না। বিষয়টা উনি এড়িয়ে চলেন, কারণ মানে এই সংক্রান্ত কোনো বিষয়ে উনি কাউকে কোনো কিছুর উত্তর দেন না। শেষ বয়সে এসে এই বিষয়টা উনি বলেছিলেন, ঘটনাটা কি হয়েছে। উনি বলেন যে উনি যখন ঝাঁপ দিয়েছিলেন, অন্যরা তো উঠে চলে গেছে, তো উনি ঝাঁপ দেওয়ার পর মনে হচ্ছে উনি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে মনে হলো উনি নিঃশ্বাস নিতে পারছেন, আর তখন ওনার সেন্স আর কাজ করছে না, অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওনার যখন জ্ঞান ফেরত আসে তখন উনি দেখেন যে উনি পাটির মতো অর্থাৎ মাদুরের মতো কোন একটা জিনিসের উপরে উনি শুয়ে আছেন। ওনার চতুর্দিকে বেশ কিছু লোক খুব উৎসুক দৃষ্টিতে তাকে দেখছে, আর সবগুলো লোকই লম্বা লম্বা, চেহারা মানুষের মতো হলেও চেহারার মধ্যে কিছু অস্বাভাবিকতা রয়েছে, যেমন মাথাটা অস্বাভাবিক রকমের লম্বা, চোখগুলো বড় বড়, এরকম আর কি। এর মধ্যে কি হয়, একজন লোক খপ করে নুরু মিয়ার হাতটা ধরে টেনে তুলে হাত ধরে টানতে টানতে সামনের দিকে নিয়ে যায়। দেখে সামনে একটা বিশাল প্রাসাদ। তো প্রাসাদের মধ্যে ঢুকতেই মনে হলো বাইরের থেকে ভেতরের জায়গা আরো বেশি বড়। তোর ভিতরে যখন ঢুকে পড়েছেন তখন দেখা গেল ওইখানে আরো বেশ কিছু মানুষের মতো অবয়ব রয়েছে, তারা বেশ বয়স্ক, গোল হয়ে বসে কোনো কিছুর পরামর্শ করছে। এর মধ্যে একজন বয়স্ক, মানে সবচেয়ে বয়স্ক, যে তার মাথার চুলগুলো এক লম্বা লম্বা সাদা সাদা, ওনারা কিছু একটা খাবার বেড়ে দিচ্ছিলেন আর কি একজন আরেকজনকে। তো ওই বয়স্ক লোকটা বলে, এদিকে আয়। এর কণ্ঠস্বরটা খুবই ভয়ঙ্কর রকমের, মানে কর্কশ। এদিকে আয়, এই বলে একটা বাটি হাতে ধরিয়ে দিয়েছে নুরু মিয়া। তো নুরু মিয়া বাটিটা হাতে নিয়ে দেখেন কলা এবং ভাত একসাথে চটকালে যেরকম হয় ওই রকম। বলে যে এটা খা, কি ক্ষুধার্ত। নুরু মিয়া কোনো কথা না বলে যখন এটা মুখে দিয়েছেন, মনে হলো এটা খুবই সুস্বাদু, উনি পুরোটা খেয়ে নেন। খেয়ে নেওয়ার পর ওই বয়স্ক লোকটা বলতেছে যে শোন, এতক্ষণ তো বুঝতে পারছিস আমরা কিন্তু তোদের মতো মানুষ না, আমরা পানির জিন। আমরা এইখানে 400 পরিবার বসবাস করি, আমি এদের সর্দার। আমাদেরকে খারাপও মনে করার দরকার নাই, ভালো মনে করার দরকার নেই। আমরা মানুষের ভালোও করি না, খারাপও করি না, আমরা আমাদের মতো থাকি। মূলত তোরা যখন এদিক দিয়ে যাচ্ছিলি, তোরা তো এর আগে অনেকবার গেছিস, তাতে তো আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু তোরা যখন যাচ্ছিলি তখন আমাদের কিছু আত্মীয় স্বজন বেড়াতে আসতেছিল আমাদের এই জায়গায়। তো ওরা যখন পানির মধ্যে নেমেছে তখন ওখানে একটা পাক সৃষ্টি হয়েছে। এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা তোদের নৌকাকে এখানে নিয়ে আসছি বা তোকে ইচ্ছা করে নিয়ে আসছি। তো ওই পাকের মধ্যেই তোরা পড়ে গেছিস, আর নৌকাটাও ডুবে যায়। সবাই চলে যেতে পারলো, তুই যেতে পারিস নাই, তুই চলে আসিস, তোকে আমরা ইচ্ছা করে আনিনি। এখন তুই তো চলে আসছিস এখানে, নিয়ম অনুযায়ী তোকে আমরা ফেরত দিতে পারি না। তখন নুরু মিয়া তো খুব কাকুতি মিনতি করতে থাকে যে আমার কি দোষ বলেন, আমি তো কোনো মতে ব্যবসা বাণিজ্য করে একটু পরিবার নিয়ে বেঁচে থাকার চেষ্টা করতেছি। আপনি যদি আমাকে ফেরত না দেন, মেরে ফেলেন, আমার বউ বাচ্চাদের কি হবে? ওরা তো জানবেও না কখনো যে আমার কি হইল, আমাকে ছেড়ে দেন। একটা পর্যায়ে এসে বলছে ঠিক আছে যা, তোকে ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে, যেহেতু ছেড়ে দিব তোর জীবনটা আমরা ফিরাই দিলাম, আমাদেরকে একটা জীবন দিতে হবে, তবে সেটা কোনো মানুষের জীবন না। তুই ফেরত গিয়ে একটা গরু কিনে এইটা যত দ্রুত সম্ভব তুই সন্ধ্যার পরে এখানে ছেড়ে দিবি, এটাই তোর কাজ। শর্ত কি মেনে নিলি? বলে জি আমি মেনে নিলাম। তখন বলতেছে ঠিক আছে, তোর নৌকাও ফেরত দিব। যখন একজন লোককে ডাকতে বলে এই যা তো, একে নিয়ে যা, দেখ তো ওর নৌকা কোনটা। এরপর নাকি নুরু মিয়াকে একটা জায়গায় নিয়ে যায়, দেখা যাচ্ছে সেখানে অনেকগুলো ভাঙা চোরা নৌকা পড়ে আছে, ইঞ্জিন চালিত ভাঙা বোট পড়ে আছে। অর্থাৎ এই নৌকাগুলো কোনো না কোনো ভাবে তারা নিয়ে এসেছিল বা এটা পানির তলদেশে চলে আসবে। ওইখানে একটা নৌকা দেখা যায়, যে নৌকার সাথে কাঠ রয়েছে হুবহু
অবিকৃত অবস্থাতেই রয়েছে, কোনো ভাঙাচোরা ছিল না ওই নৌকাতে। তখন বলে যে এইটা আমার নৌকা। তখন ওই বৃদ্ধ লোকটার কাছে আবারও নিয়ে যায় নুরু মিয়াকে। তখন ওই সাথে যে লোকটা গিয়েছিল আর কি, ওই জিনেদের মধ্যেই বলে যে হ্যাঁ ওর নৌকাও শনাক্ত করেছে। তখন ওই বৃদ্ধ লোকটা বলে, যা তুই এই গরু দেওয়ার পরে তুই এই নৌকাটাও সাথে সাথে ফেরত পেয়ে যাবি, তুই গিয়ে গরুর ব্যবস্থা কর। আর এখন চোখ বন্ধ কর, তুই চোখ খোলার পর দেখবি যে তুই তো জায়গা মতো চলে গেছিস। আর এই ঘটনা তুই পারতপক্ষে কাউকে বলবি না। এই জগতের ঘটনাগুলো মানুষ জানলে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে বলে তার অনেক ক্ষতি হয়ে যায়। তখন নুরু মিয়া বলে যে জি আমি এটা পারতপক্ষে কাউকে বলবো না। তো নুরু মিয়া সেম কাজটা করেছিলেন। নুরু মিয়া চোখ বন্ধ করেছেন, ওনার কাছে বলেছিল দ্রুত উপর দিকে উঠে আসছেন। প্রথম দিকে মনে হচ্ছে যে মানুষ উপর দিকে উঠে শ্বাস এক ধরনের বাতাস গায়ে লাগে শরীরে, ওরকম শ্বাস শব্দ ওরকম শুনছেন। হঠাৎ করে মনে হয় তার শরীরে পানি লাগছে, অর্থাৎ পানির ভেতরে সে চলে আসছে। এরপর পানি থেকে উপর দিকে সে ভেসে ওঠে। এরপর দেখে সে একদম তীরে চলে আসছে, সে তীরে ওঠে, এরপর বাড়িতে চলে আসছে। এরপরে এই ঘটনা কিন্তু ওনার স্ত্রীকে উনি বলেননি। একদম শেষ বয়সে এসে উনি এই ঘটনাটা সবাইকে বলছিলেন যে ওই সময় ওনার সাথে কি ঘটনা ঘটেছিল। তো আল্লাহর রহমতে পরবর্তীতে নুরু মিয়ার সাথে কোনো সমস্যা হয় নাই। উনি এখন জীবিত নাই, তবে উনি একদম যখন বার্ধক্যে চলে আসছেন তখন বুঝছেন যে ওনার মৃত্যু খুব সন্নিকটে, বয়স অনেক হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবেন না। তখন ওনার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা বলে যাওয়া উচিত। এরপরই মূলত এই ঘটনাটা উনি বলে গিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হোসেন ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। উনি জানেন। তো চলুন ঘটনায় চলে যাই। শরীফ ভাইয়ের বাবার নাম আব্দুল মান্নান বাউল। ওনাদের বংশের নাম বাউল হলেও ওনারা কিন্তু কয়েক পুরুষ ধরে বাউল সংস্কৃতির সঙ্গে যুক্ত নন। এলাকা সবার কাছে খুবই পরিচিত, সম্মানিত, ধর্মপরায়ণ একজন মানুষ এই আব্দুল মান্নান। তিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি, 5 ওয়াক্ত সালাত তো আদায় করেনি, তাবলিগ জামাতের কাজের সঙ্গেও দীর্ঘদিন ধরে উনি যুক্ত রয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2019 সালে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার 4 নং বারিসাবো ইউনিয়নের বারিসাবো বাজারের ব্রহ্মপুত্র নদীর তীরে চর দুর্লভ খা গ্রামে অবস্থিত তাবলিগ জামাতের পুরনো মার্কাজ মসজিদ। যে পুরনো মসজিদটি এখন আর নেই, ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে। ঘটনাটি শুরু করার পূর্বে মসজিদের কিছুটা বিবরণ দেওয়া প্রয়োজন, যেহেতু মসজিদের পাশের হাই স্কুলে এই রবিউল ইসলাম ভাই 5 বছর লেখাপড়া করেছেন। সেই মসজিদে প্রায়ই নামাজ পড়ার সৌভাগ্য ওনার হয়েছে, আলহামদুলিল্লাহ। মসজিদটি বেশ পুরনো এবং বড় ছিল। মসজিদের পূর্ব পাশে 4টি দরজা ছিল এবং দক্ষিণ পাশে 1টি দরজা ছিল। যতটুকু রবিউল ইসলাম ভাইয়ের মনে পড়ে মোট 5টি দরজা ছিল আর কি। তো বারান্দাটি ছিল অনেক বড়, সেখানে প্রায় 6 কাতার লোক নামাজ পড়তো। মসজিদের দক্ষিণ পাশে 4টি টিউবওয়েল ছিল অজু করার জন্য। মসজিদের পূর্ব পাশে অর্থাৎ সামনে ছিল মেইন রোড, তার অপর পাশে হাই স্কুল এবং বাজার। বাজারের পরই ব্রহ্মপুত্র নদী, আর পশ্চিম পাশে ছিল কৃষকদের কলা বাগান। তো এখন ঘটনায় আসি। এই মসজিদে আব্দুল মান্নান চাচা অনেক আগে থেকেই মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি মসজিদের কোনো কাজ করতে পারলে অনেক খুশি হতেন। সাধারণত দিনভর মসজিদের দায়িত্ব পালনের জন্য তিনি মাঝে মাঝে এতটা ক্লান্ত হয়ে পড়তেন, রাতের বেলার বাসায় যেতেন না, মসজিদেই থাকতেন। উনি কিন্তু টাকার জন্য মসজিদে থাকতেনও না, কোনো কাজও করতেন না। ওনার মন চাইতো, ভালো লাগতো, আল্লাহ সন্তুষ্টির জন্য করতেন। এটাই ছিল ওনার মূলত মসজিদের জন্য কাজ করার কারণ। তো উনি ছোটখাটো একটা বিছানা রাখতেন আর কি ঘুমানোর জন্য। তো মসজিদে তার সঙ্গে আরো 2-1 খাদেম থাকলেও রাত নামলে সবাই চলে যেত। শুধু এই মান্নান চাচাই মাঝে মাঝে একাই থেকে যেতেন মসজিদে। এখন থেকে 5-6 বছর আগের কথা, যেহেতু ঘটনাটা 2019 সালে। তো এক রাতে চাচা প্রতিদিনের মতো মসজিদে কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছেন। রাত গভীর হতেই কোনো কিছু শব্দে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। তখন তিনি অনুভব করলেন তিনি মসজিদের ভেতরে তো আছেন, কিন্তু তিনি ছাড়াও আরো কেউ আছে, এমন বিষয়টা অনুভব করেন। চোখ মেলে দেখলেন আলোর মৃদু মৃদু কিছু ছটা, আর কয়েকজন সাদা পোশাক পরিহিত মানুষের মতো অবয়ব নামাজে দাঁড়িয়ে আছে। তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ ব্যতীত আল্লাহর ঘরে আরো তার সৃষ্টিরাও কিন্তু ইবাদত করার জন্য আসে, আর তারা হচ্ছে জিন। মসজিদের মতো পবিত্র স্থানে জিনেরা ইবাদত করবে, এটা তো স্বাভাবিক। এই বিশ্বাস তার আগে থেকেই ছিল। উনি কিছুটা ভয় পেলেও কোনো ধরনের ডিস্টার্ব না করে চোখ বুজে আবার ঘুমিয়ে পড়েন। উনি জানতেন জিনদেরকে ডিস্টার্ব না করলে তারাও তাকে ডিস্টার্ব করবে না, তোমার ক্ষতি করার চেষ্টা করবে না।
এই যে দৃশ্যটা উনি দেখেছেন, এরকম দৃশ্য কিন্তু উনি প্রায়ই দেখা শুরু করলেন। প্রথম দিকে কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে উনি এটাতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। উনি এমন কোনো কাজ করতেন না যাতে করে জিনেদের নামাজে অসুবিধা হয়, জিনেদের বিরক্তি সৃষ্টি হয়। উনি সবসময় মসজিদের এক পাশে বিছানা পেতে শুয়ে থাকতেন। এক পাশে বিছানা পেতে শুয়ে থাকার কারণ হচ্ছে, জিনেরা যখন জামাতে নামাজ আদায় করবে তাদের জামাতের মাঝখানে যেন ওনার এই বিছানা যেন না পড়ে, এই জন্য মসজিদের একদম কিনারে দরজার কাছাকাছি জায়গায় উনি বিছানা পেতে ঘুমাতেন। জিনেদের কথাবার্তা উনি শুনতেন, সব কথা বুঝতে পারতেন না, উনি ওনার মতো করে ঘুমায় যেতেন আর কি। উনি এই বিষয়গুলো আর চিন্তা ভাবনা করতেন না। আর জিনেরাও কখনো মান্নান চাচাকে বিরক্ত করতো না। তবে এক রাত্রে ঘটলো এক অদ্ভুত ঘটনা, যেটা ছিল অন্যান্য রাত থেকে পুরোটাই ভিন্ন, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যার ছায়া তার জীবনে চিরস্থায়ীভাবে পড়ে যায়। এখনো সেই কথা মনে পড়লে উনি শিউরে ওঠেন ভয়ে। সময়টা ছিল শীতকাল। ওই গ্রামের মানুষজন এখনো শীতকালে খুবই দ্রুতই শুয়ে পড়ে। তবে মসজিদের সামনের হাই স্কুলের ছেলেরা ব্যাডমিন্টন খেলতো মাঝরাত পর্যন্ত, এবং মাঠের এক পাশে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাতো। সেই রাতে চাচাও যথারীতি মসজিদের কাজ শেষ করে শুয়ে পড়েছেন। রাত গভীর হতেই হঠাৎ করে ঘুমের মধ্যে অনুভব করলেন কেউ একজন হেঁটে তার কাছে আসছে। তার কানে ভেসে এলো এক অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর। তিনি শুনতে পেলেন কেউ একজন নমনীয় ভাবে বলছে, আব্দুল মান্নান, ঘুম থেকে ওঠো, আজ আমাদের একজন ভাই মারা গিয়েছে, তুমি উঠে জানাজা পড়ো। এই মসজিদে সেও নামাজ পড়তে আসতো, যেহেতু তুমি সবসময় এখানে শুয়ে থাকো, তার জানাজার নামাজে তোমাকেও কি শরীক হতে হবে না? তোমারও কি শরীক হওয়া উচিত নয়? আব্দুল মান্নান, ওঠো ওঠো ওঠো, আমাদের একজন মারা গেছে, ওঠো, জানাজা পড়তে হবে। এই একই কথা বেশ কয়েকবার বলে বলে ওনাকে নাম ধরে ডাকছিল। শুধু এই একজনের আওয়াজ ছাড়া চারপাশ ছিল একদম নিস্তব্ধ। অন্যান্য সময় অনেক মানুষ কথা বললে যেরকম গম গম করে চতুর্দিকে, ওরকম হতো, কিন্তু আজ শুধু একজনের কণ্ঠ। চাচা ভয়ে ধীরে ধীরে চোখ মেলে মাথার উপর থেকে কাঁথাটা সরিয়ে তাকালেন। উনি দেখলেন একজন লম্বা আকৃতির সাদা পাগড়ি এবং ঝকঝকে ধর্মীয় পোশাক পরিহিত ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তি থেকে কিছুটা দূরে একটি খাটিয়াতে একজন ব্যক্তির মৃতদেহ শোয়ানো ছিল। মান্নান চাচা আরো দেখতে পান চারপাশে হাজার হাজার মানুষ জানাজার সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে আছে, একই ধরনের কাপড় পরিধান করে। তিনি যে দৃশ্যটি দেখে সবচেয়ে বেশি অবাক হন এবং ভয় পান সেটি হচ্ছে, চাচা যে মসজিদের ভেতরে শুয়েছিলেন সেই মসজিদের কোনো অস্তিত্বই এখানে নেই। নেই তো নেই, মসজিদ নাই। যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষজন দেখা যাচ্ছে। জানাজার সালাত আদায়ের জন্য সবাই অপেক্ষা করছে, আর কিছুই উনি দেখতে পাচ্ছেন না। উনি বেশ অবাক হলেন এবং ভয়ও পেলেন। জানাই আমি তো শুয়েছিলাম মসজিদের ভিতরে, কিন্তু এটা কোন জায়গা? চারদিকে শুধুই মানুষ, কিন্তু তারা কেউ কথা বলছে না, নড়ছে না, তাকাচ্ছে না কেউ কারো দিকে। লম্বা লম্বা সব অবয়ব সাদা কাপড়ে মোড়া দাঁড়িয়ে আছে জানাজার লাইনে। চাচার শরীর তখন অবশ হয়ে আসছিল, মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছিল না, কিন্তু সেই ব্যক্তি শুধু বারবার বলেই যাচ্ছিল, আব্দুল মান্নান, আসো আমাদের সাথে, জানাজার সালাত আদায় করো। মান্নান চাচা কিন্তু ভালো করে বুঝতে পারলেন যে এরা কেউ মানুষ নয়। তখন জানাজার সালাত আদায় করবেন কি করবেন না, এইটা তো একটা চিন্তা। আর একটা চিন্তা হলো যে জানাজার সালাত আদায় করবেন, তো ঘুমিয়েছিলেন, তো অজু না, এখন অজুটা তো করতে হবে, কিন্তু উনি কোথায় আছেন এই তো বুঝতে পারছেন না, পানি কোথায় পাবেন, এটা আর একটা বিষয়। এখন উনি কোন জগতে আছেন, জিনেদের জগতে না অন্য কোথাও? যেহেতু উনি শুয়েছেন মসজিদের ভেতরেই, তার বিছানা টিছানা সবকিছু ঠিকঠাক ছিল, উনি বুদ্ধি করে কি করছেন সেটা হচ্ছে যে উনি কোন দরজার দিকে শুয়েছিলেন এইটা উনি শনাক্ত করার চেষ্টা করেছেন। কারণ উনি নির্দিষ্ট জায়গায় ঘুমাতেন, তো ওখান থেকে কোন দরজা কতটুকু দূরে এটা সম্পর্কে ওনার ধারণা ছিল। ওই মসজিদে 5টির মতো দরজা ছিল, তো উনি চিন্তা করেছেন যে আমি যেখানে শুয়ে আছি এখান থেকে দরজাটা কোন দিকে হতে পারে। এই চিন্তা করে উনি ওনার অনুমান নির্ভর একটা দিকে উনি দৌড় দিয়েছেন। অবাক করা বিষয় হলো যে উনি যখন দৌড় দিয়েছেন ওখানে আরো কিছু অবয়ব দাঁড়ানো থাকলেও তাদের সাথে কোনো ধাক্কা লাগলো না। ধাক্কা লাগলো না এই কারণে মনে হচ্ছে যে উনি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন। আমরা যখন সামনের দিকে আগাই বাতাসের সাথে কি আমাদের ধাক্কা সেভাবে অনুভব আমরা করি? তাদের সাথে কোনো ওরকম ধাক্কা লাগার অনুভূতি তার হয়নি। কার সাথে? ওই একজন ব্যক্তি ছাড়া, অর্থাৎ মান্নান চাচার সাথে ওই একজন ব্যক্তি ছাড়া কারো কথা হয়নি। সৌভাগ্যজনক ভাবে উনি অনুমান করে যে দরজার দিকে গিয়েছিলেন
এবং ওখানে গিয়ে হাত রেখেছেন। অদ্ভুত ব্যাপার, সত্যি উনি দরজাটা ধরতে পেরেছিলেন। যখনই ধরেছেন তখনই দেখেন যে উনি মসজিদেই আছেন। উনি মসজিদ থেকে বের হন, বের হয়ে উনি দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে মসজিদের সীমানা পার করে রাস্তা দিয়ে বাজারের দিকে ছুটতে লাগলেন। তখন কিন্তু আর কোনো জিনিস উনি দেখেন নাই। বাইরে তখন গভীর রাত, হাড় কাঁপানো ঠান্ডা। বাজারের ভিতরে কিছু লোক যারা কিনা বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকে, বাজারের নৈশ প্রহরীরা আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। চাচা দৌড়ে তাদের দিকে ছুটে যান। তারা বিস্মিত হয়ে প্রশ্ন করেন, আরে চাচা আপনি এত রাত্রে দৌড়ে দৌড়ে করতে গেছেন, কোনো সমস্যা হয়েছে বলেন আমাদেরকে। তো মান্নান চাচা তখন কিছু বলেন না, কিন্তু বলেন না কিছু না, আগুন পোহাতে আসলাম আর কি। তবে চাচার কণ্ঠে ছিল আতঙ্ক, গলা শুকিয়ে গিয়েছিল, শরীর দিয়ে ঘাম পড়ছিল শীতের মধ্যেই। লোকেরা কিছুটা বুঝতে পারলে ওরা কেন বেশি প্রশ্ন কেউ করে নাই। অনুরোধ করেন যে আসেন আগুনের পাশে এসে বসেন, আগুনের তাপ নেন। উনি সেখানে ফজরের আগ পর্যন্ত বসেছিলেন, সেখান থেকে আর কোথাও যান নাই। ফজরের নামাজের সময় হলে চারদিকে আজান দিলে উনি তখন মসজিদের দিকে যাওয়া শুরু করেন। উনি জানতেন যে আজানের পরে এই জিনিসগুলো আর দেখা যাবে না। উনি মসজিদে যান, নামাজের পর মসজিদের ইমাম সাহেবের কাছে এই পুরো ঘটনাটা বর্ণনা করেন। ইমাম সাহেব বলে যেগুলো সবাই খুব ভালো জিন, যার কারণে আসলে আপনার কোনো ক্ষতি করেনি, যেহেতু আপনি এখানে ঘুমান এই জন্য আপনাকে ডেকেছিল। কারণ জানাজার নামাজ যেখানে হয় তার আশেপাশে মুসলিমদের দায়িত্ব সেই নামাজের শরীক হওয়া, অজু করে তারা যেন সেখানে দাঁড়িয়ে যায়। আর যে মারা গেছে নিশ্চয়ই সে এখানে রেগুলার নামাজ পড়তে আসতো। আপনি তার কণ্ঠস্বর হয়তো বা কখনো কখনো শুনেছিলেন, এই জন্যই তারা আপনাকে ডাকতে এসেছিল। তারা তার জানাজা আপনাকে শরীক করতে চেয়েছিল। যাক আল্লাহর রহমতে আপনি বের হয়ে আসছেন, এটাই সবচেয়ে বড় কথা। তবে সেই রাতের পরেই আব্দুল মান্নান চা কখনোই আর মসজিদের প্রধান ফটকে রাত কাটান নাই। আল্লাহর অশেষ রহমতে তিনি রক্ষা পেয়েছেন। চাচা এখনো বেঁচে আছেন, বয়স 70-এর উপরে। বয়সজনিত কারণে কিছুটা অসুস্থতা উনি বোধ করেন, তবে এখনো সেই মসজিদেরই খাদেমের দায়িত্ব পালন করছেন। তবে আগের মতো রাতের বেলা এত থাকেন না আর কি। তো ওনার তো এখন বয়স হয়ে গেছে, অধিকাংশ সময় বাইরেই থাকেন। আর সেই মসজিদটা এখন তার নাই, এখন সেটা পুনর্নির্মাণ করা হয়েছে, অনেক সুন্দর হয়েছে এখন আগের থেকে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মোহাম্মদ রবিউল ইসলাম ভাই, সেই সাথে শরীফ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। চলুন ঘটনায় চলে যাই। সাল 1980, জানুয়ারির শুরুর দিকে। বাংলাদেশের প্রেক্ষাপটে সময়টা কনকনে শীতের। উত্তর বাংলার এক অজপল্লী বিলমারিয়া গ্রামের নাম শহরের লোকজন খুব একটা না জানলেও গ্রামের লোকেদের কাছে এই নামের সাথেই জড়িয়ে আছে অগণিত ইতিহাস গাথা আর কিছু ভুতুড়ে কাহিনী। বিলমারিয়ার এক কোণে ছিল একটা পুরনো শ্মশান। কেউ বলতো ওটা জমিদার আমলের, কেউ বলতো আরো আগের। বড় বড় অশ্বত্থ গাছ ছেয়ে ছিল চতুর্দিকে। সেই জায়গাটা দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন একটা কুয়াশার মতো দেখা যেত। রাত হলে কুকুর ডাকতো, শেয়ালের হুক্কা হুয়া, এরকম শব্দ হরহামেশাই শোনা যেত। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেখানে এমন কিছু প্রাণীর আওয়াজ শোনা যেত যেগুলো সচরাচর আমরা শুনে অভ্যস্ত নই। মনে হতে পারে এটা কোনো স্বাভাবিক জীবজন্তুর আওয়াজ নয়, এটা ভিন্ন জগতের কোনো প্রাণীর আওয়াজ। এই গ্রামে থাকতো দুই বন্ধু, নিমাই আর কালু। এই নিমাই হচ্ছে যিনি ঘটনা দিয়েছেন তার দাদা। বয়সে দুজনে 24-25 হবে। নিমাইয়ের চাষাবাদ আছে, চাচারা মাছ ধরে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে স্কুল ফাঁকি দেওয়া, হাঁটি যাওয়া, ঝগড়া বিবাদ করা, সব সময় একই সাথে থাকতো। তবে এক জিনিসে ওরা আলাদা, নিমাই একটু ভাবুক প্রকৃতির আর কালু একটু বেপরোয়া। কালু ভয়টাই মানতো না, মুখে বলতো সব ভূত টুত আছে নাকি কিছু, ওই আমার সামনে তো আসেন, আমি তো কিছু দেখি না। এখানে বলে রাখা ভালো, এই কালু ছিল ওই আমলের জমিদারদের বংশধর। তাদের অবস্থা বেশ ভালোই ছিল, কিন্তু গ্রামের বৃদ্ধরা জানতো তাদের পূর্বপুরুষ অনেক পাপের সম্পত্তি নাকি রেখে গেছে পরবর্তী বংশধরদের জন্য। ওই শ্মশানের পাশেই ছিল একটা বড় পুকুর, যার নাম ছিল এদো পুকুর। নামটাই ভয় ধরিয়ে দিত বুকে। লোকমুখে শোনা যেত এই পুকুরেই আগে জমিদার হিন্দু মুসলিম নির্বিশেষে হত্যা করত, বলি দিত। চোরদেরকে ধরলে তার ধর্ম বিচার করতো না। আবার এমন কোন রোগী যেই রোগীর রোগ চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে, গ্রামে ছড়িয়ে পড়তে পারে বা তার জমিদারি এরিয়ায় ছড়িয়ে পড়তে পারে, এমন রোগীদেরকেও ধরে সেখানে বলি দিত। আর অনেকেই আছে দীর্ঘমেয়াদে খাজনা পরিশোধ করতো না, এদেরকেও ধরে বলি দিত। আর এই বলির রক্ত মূলত ওই পুকুরের পানিতে ছেলে দিত, বা এমন ভাবে বলি দিত রক্তটা গড়িয়ে ওই পুকুরের পানিতে পড়তো। গ্রামের বৃদ্ধরা বলতো ওই পুকুরে কেউ সন্ধ্যার পর নামলে নাকি ফেরত আসে না, আর যদি কেউ ফেরেও সে আর মানুষ থাকে না। কিন্তু
কি হয়, মানুষ থাকে না, তাহলে কি হয়ে যায়? চলুন ঘটনার ভেতরে ঢুকে যাই। কালু একদিন নিমাইকে কথায় কথায় চ্যালেঞ্জ করে বসে, চল রে এক রাতে মাছ ধরি ওই পুকুরে, জাল ফেলে দেখি ভূতের কি খবর, জালে কয়েকটা ভূত টুত ধরতে পারি কিনা, চল যাই। যদি কিছু ধরতে না পারি, জালে যদি কয়েকটা ভূত টুত না আটকাতে পারি, তাহলে বোঝা যাবে সব গাঁদাখড়ি গল্প, লোকজন ইচ্ছা করে এই সমস্ত কথাবার্তা বলে। নিমাই প্রথমে রাজি ছিল না, কিন্তু বন্ধুর কথায় একরকম বাধ্য হয়ে রাজি হয়ে গেল। সময়টা ছিল জানুয়ারি মাস, আর ওই রাতটা ছিল চাঁদহীন অমাবস্যা রাত। তারা নিজেদেরকে তৈরি করলো বড়শি, জাল, হারিকেন এসব নিয়ে। রাত 11টার দিকে তারা পৌঁছলো সেই এদো পুকুরে। চারদিকে নিস্তব্ধতা, গাছের পাতাও নড়ছিল না, শুধু ঝিঝি পোকাদের আওয়াজ শোনা যাচ্ছিল। কালু পুকুরে জাল ফেললো, ঝাঁকি জাল যেগুলো থাকে আর কি, সে জাল ফেললো। যখনই জাল ফেললো তখন জাল ফেলার কারণে পানিতে কিন্তু একটা ঢেউ ওঠে। এবার কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখা দিল, সেটা হচ্ছে যখন জাল ফেলেছে তখন যে ঢেউটা উঠেছে, এই ঢেউটা স্বাভাবিক ঢেউয়ের মতো লাগেনি, মনে হচ্ছে অনেক ভারী কিছু পড়েছে, যার ফলে পুকুরের পানিতে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। আর যখনই জালটা ফেলেছে হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য তারা দেখতে পেল। তাদের কাছে যে হারিকেনটা ছিল সেই হারিকেনের আলোয় মোটামুটি বুঝতে পেরেছিল, সেটা হচ্ছে মনে হলো জালের নিচ থেকে একটা নাক ভেসে উঠলো। নাক ভেসে উঠলে নাকের চোখা অংশটা থাকে, সেটা আগে ভেসে ওঠে, তারপর নাকের দুটো ছিদ্র থাকে, সেটা ভেসে ওঠে, এরপর নাকটা যেই চেহারার সাথে আছে সেটা ভেসে ওঠে। তো এরকম নাক ভেসে ওঠার পর চেহারাও হালকা একটু ভেসে উঠলো, বিশাল আকৃতির একটা নাকের মতো কিছু একটা, বিশাল আকৃতির একটা চেহারা এরকমই মনে হলো। আবার সেটা পানির নিচে তলিয়ে গেল। এরপরই হারিকেনটা এক ঝটকায় নিভে গেল। নিমাই তখন কাঁপতে কাঁপতে বললো যে কালু রে চল, ভালো লাগতেছে না, কি জন্য একটা দেখলাম পুকুরের মধ্যে। কালু তখন কিছু বলতে যাবে, তখনই তার মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হতে থাকলো, গড় 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 করে শব্দ। নিমাই দেখে কালু চোখ উল্টে ফেলেছে। চোখ উল্টে বলতে আমাদের চোখের মণিগুলো যদি উপর দিকে দিয়ে ফেলি তখন নিচের সাদা অংশটা সামনের দিকে দেখা যায়, ওই রকম তার মুখ বেঁকে যাচ্ছে, শরীর থরথর করে কাঁপছে। দ্রুত কালুকে সে পুকুরের পানি থেকে টেনে তোলে, কারণ কালু কিছুটা পানিতে নেমে জালটা ফেলেছে। কালু তখন কিন্তু ভালো করে কথা বলতে পারছিল না। হঠাৎ করে তার মুখে এক অদ্ভুত হাসি দেখা দেয়। এটা দেখে নিমাই ভয় পায়। তারপরও বন্ধু তো অনেক কষ্টে টানা হেঁচড়া করে ঠেলাঠেলি করে কোনোভাবে তাকে বাড়িতে নিয়ে আসে। পরের দিন তো কালুর অবস্থা খারাপ হতে থাকে। কালু কারো কথা শোনে না, একা একা বাইরে যায়, কবরস্থানের দিকে হেঁটে যায়। মাঝে মাঝে ওর শরীর আগুনের মতো গরম হয়ে যায়। তার মা কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে তো আগের মতো নাই রে, আমার ছেলে তো আগের মতো নাই, কেমন যেন দেখা যায় ওরে, কি যেন করে। ঘটনার একদিন পরে রাতের বেলা কালুর ঘর থেকে অদ্ভুত ধরনের একটা শব্দ শুনছে, আমি আবার এসেছি, আমি আবার এসেছি, এরকম করে কথাবার্তা, আমি শ্মশানের সন্তান, আমি আবার এসেছি। তো এই ধরনের কথা বলছে। এই কথা শোনার পর কালুর ঘরে অন্যরা ঢুকে দেখেছে আয়নার সামনে দাঁড়িয়ে অট্ট হাসি হাসে এই টাইপের কথা বলছে। তখন লোকজন বলল যে শ্মশানের ওই পিশাচগুলো শরীরে ঢুকেছে। পরের দিন এই কথা নিমাই শোনার পর ছুটে যায় লালপুর গ্রামের এক প্রসিদ্ধ কবিরাজ হুজুরের কাছে। তার নাম হচ্ছে মৌলানা আবুল কাশেম সাহেব। ওই সময় তার বয়স ছিল 80 ছুঁই ছুঁই, কিন্তু ওনার দৃষ্টিতে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা এবং গভীরতা রয়েছে। ওই সময় প্যারানরমাল বিষয়ে সমাধানের ক্ষেত্রে তার বেশ নামডাক ছিল। হুজুরকে নিয়ে আসে নিমাই। হুজুর এসে কিছুক্ষণ তার কাজ করেন। তখন হুজুর বলেন যে এই যে যেই পিশাচটা কালো শরীরে ভর করেছে, মূলত রাম নামে একটা ছেলেকে খাজনা দিতে না পারায় জমিদারের আদেশে তাকে বলি দেয়া হয় ওই পুকুরের ওখানে। আর তখন ভয়ঙ্কর এক পিশাচ সে এই বলির সাথে আটকা পড়ে যায়। কোনো এক কারণে আজকে এই পিশাচটাই কালুর শরীরে ভর করেছে। সে ওই পুকুর থেকে মুক্তি পেয়ে গেছে। এমন একটা কৌশলে বলি দেওয়া হতো, ওই জমিদার বলি দিত, যেটাতে পিশাচকে ওই পুকুরে বন্দি করে ফেলা যায়। এটা জমিদারের অবশ্য একটা স্বার্থ ছিল, কারণ জমিদার কিছু পুরোহিত পালতো, কিছু তান্ত্রিক পালতো। বিশেষ করে তান্ত্রিক যারা ছিল এরা জমিদারকে দিয়ে এই টাইপের নরবলিগুলা দেয়াতো, যেটা ধর্মে অ্যালাউ করে না। হুজুর এগুলো বলেন। হুজুর বলেন যে অমাবস্যার রাত ছিল, যেহেতু এই রাতেই
ওই পিশাচটা মুক্তি পেয়ে গেছে। পিশাচের সাথে কালুর শরীরের স্পর্শ লেগে গেছে। এখন এটাকে বের করতে হবে, আর এটা বের করতে হবে যেখানে ঘটনা ঘটেছে সেখানে। তো হুজুর বেশ কিছু রুকিয়া সংক্রান্ত জিনিস সাথে নিয়ে এসেছিলেন, সেগুলো নিয়ে ওনারা সেই জায়গায় চলে যান। সেখানে যাওয়ার পর হুজুর রুকিয়া শুরু করে দেন। হুজুর সূরা জিন তেলাওয়াত করতে থাকেন, আয়াতুল কুরসি, এরপর বিভিন্ন রুকিয়ার আয়াতগুলো তেলাওয়াত করতে থাকেন। হঠাৎ করে আশেপাশে এমন প্রচন্ড চিৎকার আসতে থাকে যে গাছের পাতাগুলো মনে হচ্ছে ঝরে পড়ছে। শীতকালে এমনিতেও বাতাসে পাতা ঝরে পড়ে, আবার দূরে থেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন অবস্থান থেকে মনে হচ্ছে অনেক দূরে কিন্তু বৃত্তাকারে কুকুর কান্নাকাটি করছে। হুজুর যখন কালুর গায়ে রুকিয়া করা পানি ছুঁড়ে মারেন, আর হুজুরের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মাটিতে 3টা আঘাত করেন, তখন দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। কালুর শরীর থেকে কুয়াশার মতো কিছু একটা বের হয়ে আসে, একটা সাদা ধোয়ার মতো বা কুয়াশার মতো কিছু একটা জিনিস কালুর শরীর থেকে আলাদা হয়ে যায়। আর এই জিনিসটা এরকম হলেও এইটার দুটো চোখ বোঝা যাচ্ছিল, লাল টকটকে। ওই জিনিসটা সরাসরি হুজুরের সাথে কথা বলে, হুজুরের সাথে কথা কাটাকাটি করে যে তুই কেন আসছিস, তুই কেন আমাকে এর থেকে আলাদা করলি, আমি একে খেয়ে ফেলবো, আমি ওর রক্ত খাবো। এরপর হুজুর আরো কিছু রুকিয়া করতে থাকেন। একটা পর্যায়ে হুজুর কিছু জিনিস দিয়ে একটা বৃত্ত আকার, যেখানে ওই যে কুয়াশার মতো ওই অভাবটা ছিল, কুয়াশার মতো ওই অভাবটা কিন্তু সরতে পারছিল না, চতুর্দিকে বৃত্ত এঁকে দেন। এরপর ওই জিনিসটা বন্দী হয়ে যায়। তখন হুজুর বলেন যে তোকে যদি এখন ছেড়ে দেই, তুই আবার আর একটাকে বলি বানাবি, এটা তো আমি দিতে পারি না, এই সুযোগটা আমি তোকে দেব না। এরপর হুজুর রুকিয়া করা কিছু পানি ওই অবয়বটার দিকে ছুঁড়ে মারেন। এরপর দেখা গেল প্রচন্ড এক চিৎকার দিয়ে ওই অবয়বটা সবার সামনেই মিলিয়ে গেল। কালু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ওই যে ওই রাতের পর থেকে সে জানেই না তার সাথে কি হয়েছে। নিমাই তাকে বোঝায় যে এর ভিতরে কয়েকদিন পার হয়ে গেছে। এই যে যেই শ্মশান, যেই জায়গাটা আমরা শুরুতে বলেছিলাম, সেখানে নাকি এক জমিদারের ভিটা ছিল, এখন আর নাই। এই জমিদারই সেই জমিদার যে কিনা ওই পুকুরে মানুষকে বলি দিয়ে রক্ত ফেলে দিত। ওই এদো পুকুরে নাকি সন্ধ্যার পরে কেউ যেত না। গ্রামের অনেক মানুষ এখনো বিশ্বাস করেন যে সন্ধ্যার পর ওই পুকুরে নামলে ভয়ঙ্কর বিপদ হয়। 2021 সালে স্বাভাবিকভাবেই মারা গেছেন সেই কালু দাদা। উনি পরবর্তীতে আর কোনো প্যারানরমাল বিষয় ফেস করেন নাই। সেই এদো পুকুরের ছবি আমাদেরকে পাঠাতে চেয়েছেন, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সোহানুর রহমান ভাই, ধন্যবাদ জানাচ্ছি সোহানুর রহমান ভাইকে তার এই ঘটনার জন্য। আশা করছি সেই এদো পুকুরের ছবি আমাদেরকে পাঠাবেন, আমরা সেটা পেজ এবং গ্রুপে পোস্ট করব। প্রিয় লিসেনার্স, আমরা এমন একটা বিষয় যখন কিশোরগঞ্জে যাই, কিশোরগঞ্জে গাঙ্গাটিয়ার জমিদার বাড়িতে যাই, তখন ওই এলাকার একজন জমিদার না, কিন্তু জমিদারের মতো একজন ব্যক্তির নাম রাকিব আমাদেরকে বলেছিলেন। সে এতটাই নৃশংস ছিল যে বর্ষির মতো এক বিশেষ ধরনের হুক তৈরি করেছিলেন। তার একটা পুকুর ছিল, সেই পুকুরে নবজাতক শিশু বা কিছুটা বড় বাচ্চাদেরকে জীবন্ত অবস্থায় এই বর্ষির হুকে গেঁথে পানিতে ফেলে দিতেন। আর সেখানে ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বড় বড় মাছ, যাদেরকে এই মানুষের মাংস খাইয়ে খাইয়ে বড় করা হয়েছিল। সেই ব্যক্তিটা এভাবেই ওই পুকুরগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। শোনা যায় বিভিন্ন সময় যে এরকম পুকুর আরো অনেক জায়গায় রয়েছে, তবে এই ধরনের পুকুরগুলোতে গোসল করতে যাওয়া বা রাতের বেলা সেখানে মাছ ধরতে যাওয়া কখনোই উচিত নয়। আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জুয়েল হোসেন। ওনার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার জগদল ইউনিয়নের 3 নং ওয়ার্ড জগদল গ্রামে। উনি পেশায় একজন রাজমিস্ত্রি। ওনার বর্তমান বয়স 32 বছর। ঘটনাটি মূলত ওনার বাবার সাথে ঘটেছিল। 1999 সাল থেকে ঘটনাটির সূত্রপাত। চলুন ঘটনায় চলে যাই। ওনার বাবার নাম মোহাম্মদ নান্ডু মোল্লা। 1999 সালের প্রেক্ষাপটে ওনাদের পারিবারিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ওনার বাবা।
ওনার বাবা ছিলেন একজন দিনমজুর। ওনারা পরিবারে মোট 4 জন সদস্য, মা, বাবা, জুয়েল ভাই আর ওনার এক ছোট বোন। তো ওনার বাবা দিনমজুরে কাজ করতেন, বিশেষ করে বিভিন্ন সিজনাল ফসলগুলো যে কাটার কাজ, এই কাজগুলোর জন্য উনি মোটামুটি পারফেক্ট ছিলেন, বেশ ভালোভাবে কাজগুলো করতেন। গ্রামের আরো 15-20 জনের সাথে মাঠের ধান, পাট ইত্যাদি যে ফসলগুলো রয়েছে, এই ফসলগুলো কাটার কাজ উনি করতেন। ঘটনার শুরু তখন মাঠে পাট কাটার সময় চলছিল। সাধারণত আষাঢ় মাসে এই পাট কাটার মৌসুমটা আসে। মাঠের যে নিচু জমি, এই নিচু জমিগুলোতে পানি জমে থাকে। তো একদিন ওনার বাবা সহ আরো 15 জন একটা জমিতে পাট কাটার কাজ করছিলেন, আর সেই জমিটা বিলের দিকে হওয়ায় হাঁটু পর্যন্ত পানি ছিল। পাট কাটার সময় যে কোনো কারণেই হোক ওনার বাবা সবার থেকে একটু পেছনে পড়ে যায়। তো পাট কাটা চলতে থাকে। হঠাৎ করে ওনার বাবার সামনে থাকা একজন ব্যক্তি সম্পর্কে যিনি জুয়েল ভাইয়ের ফুপা হন, তিনি দেখেন পেছনের একটা জায়গায় পানি অনেকটা জাপটা জাপটি হয় না, একটা রকম যে পানির নিচে যদি কোনো প্রাণী নড়াচড়া করে, হাত ছোটাছুটি করে, উপরে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়, ওই রকম আলোড়ন হচ্ছে। তো ফুপা ভেবেছেন মনে হয় বড় কোনো মাছ ওখানে এসেছে। অনেক সময় এই আষাঢ় মাসে অনেক বড় বড় পুকুর গুলা ভেসে যায়, বিলের ভিতরে অনেক বড় বড় মাছ ঘুরে বেড়ায়। তো ওই বিলের মাছগুলো তো পাটের খেতে চলেই আসতে পারে, আর পাটের খেতে যখন চলে আসে তখন পাট গাছ তো একটার পর একটা থাকে, বড় মাছগুলো যদি নড়াচড়া করে ওখানে এসে খুব ইজিলি মুভ করতে পারে না, তখন ছোটাছুটি শুরু করে। তখন পাট গাছ যেগুলো থাকে ওগুলোতেও এক ধরনের আলোড়ন দেখা যায়, আর পানির মধ্যে এক ধরনের আলোড়ন দেখা যায়। তো ওরকমটাই মনে করেছিলেন ফুপা, মনে করেছেন যে বড় কোনো মাছ হবে, তাই এমনটা হচ্ছে। তো উনি এই পাট কাটার জন্য হাতে যে ধারালো কাঁচিটা ছিল, এই কাঁচিটা নিয়ে ওই দিকটাতে এগিয়ে যান, আর মনে মনে ভাবেন মাছ হলে কাঁচি দিয়ে একটা কোপ দিয়ে মাছটাকে ধরাশায়ী করবেন। তো উনি যখন কাছে গিয়েছেন তিনি দেখেন যে আরে এখানে তো কোনো মাছ না, এখানে একটা মানুষ। উনি দ্রুত পানির ভিতরে হাত দিয়ে তাকে যখন উপরে তুলেছেন দেখেন যে এটা জুয়েল ভাইয়ের বাবা। তখন উনি দেখেন যে পানির মধ্যে মূলত এই জুয়েল ভাইয়ের বাবাই হাত পা ছোড়াছড়ি করছিল। হঠাৎ করে পানির মধ্যে কিভাবে পড়ে গেলেন, কি হলো না হলো, কোনো সারা শব্দও নাই। সেদিকে সবাই তো সামনের দিকে চলে গেছে। তো এই অবস্থায় ফুপা সবাইকে ডাক দেন এবং বলে যে তোরা সবাই এদিকে, এই দেখ নান্নুর জন্য কি হয়েছে। এরপর সবাই মিলে এসে নান্নু কাকাকে ধরে উঠিয়ে উপরের দিকে নিয়ে যান। ততক্ষণে এই নান্নু কাকা অর্থাৎ জুয়েল ভাইয়ের বাবার হাত পা কিন্তু শক্ত হয়ে গেছে, আর উনি অজ্ঞান হয়ে গেছেন। দেখা যাচ্ছে যে ওনার হাত পায়ের আঙ্গুলগুলো বেঁকে যাচ্ছে। সবাই তো তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। এরপর শুকনো কাপড় দিয়ে হাত পা মুছে হাত পায়ের তালুতে সরিষার তেল মালিশ করতে থাকে জুয়েল ভাইয়ের আম্মু। এদিকে বাড়ির অন্য সদস্যরাও এসে হাত পায়ের আঙ্গুলগুলো টেনে সোজা করে দিতে থাকে। ঘন্টা 2 পর ওনার জ্ঞান ফেরত আসে। এরপর যখন ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে কি হয়ে গেল হঠাৎ করে, তখন জুয়েল ভাইয়ের বাবা কিছু বলতে পারেন না। উনি শুধু বলেন হঠাৎ করে বুকে ব্যথা হলো, এরপর উনি পানির মধ্যে পড়ে গেছেন। এরপর ওনার কিছু মনে নাই। তো এই কথা শোনার পর বাড়ির সবাই তো চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি এমন হলো, আগে তো কখনো এরকম হয় নাই, হঠাৎ এই সমস্যা কেন হলো। এরপর আরো কয়েকবার কিন্তু এরকমটা হয়েছিল। প্রথমবার মনে করছিল হয়তো বা শরীর খারাপ লেগেছে, কিন্তু এরপরেও যখন কয়েকবার হলো তখন জুয়েল ভাইয়ের নানা এবং বাড়ির সবাই মিলে জুয়েল ভাইয়ের আব্বুকে মাগুরা সদর হসপিটালে নিয়েছেন। সেখানে ডাক্তার দেখালে ডাক্তার সবকিছু শুনে ওষুধ লিখে দেন এবং বলেন যে 15 দিন পর আবার যেতে। তো ওষুধ নিয়ে বাড়িতে এসে উনি খাচ্ছেন, কিন্তু এই সমস্যা যাচ্ছে না, উনার বুকে ব্যথা বাড়তেই থাকে। এরপর জুয়েল ভাইয়ের বড় চাচা এই জুয়েল ভাইয়ের নানাকে বলেন যে ঢাকা থেকে একজন ডাক্তার তো আসে মাগুরা সদর হসপিটালে, তো ওই হসপিটাল পশ্চিম পাশে একটা চেম্বার আছে, উনি রুগী দেখেন, তো সেই ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই। তখন জুয়েল ভাই নানা বলেন হ্যাঁ তাহলে তো নিয়ে যেতেই হয়, নিয়ে যাওয়া হোক তাহলে। সেখানে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সবকিছু শুনে জুয়েল ভাইয়ের আব্বুর বুকের একটা এক্স রে করাতে বলেন। এক্স রে রিপোর্টটা যখন নিয়ে আসা হলো তখন ডাক্তার বলেন যে জুয়েল ভাইয়ের আব্বুর বুকের এক পাশের হাড় নাকি ক্ষয় হয়ে গেছে। উনি ওষুধ লিখে দেন। উনি বলেন যে খেলে এই ক্ষয় হওয়াটা কমে যাবে, তবে যতটুকু ক্ষয় হয়েছে এটা ঠিক হবে কিনা বলা মুশকিল। এরপর ওষুধ কিনে ওনারা বাসায় চলে আসেন।
ওষুধ উনি খাচ্ছেন, কিন্তু রোগ কমার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন জুয়েল ভাইয়ের বাবা প্রতিনিয়ত। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ওই একই ওষুধ বারবার দেয়, কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না। এরপর জুয়েল ভাইয়ের এক কাকার কথায় জুয়েল ভাইয়ের বাবাকে যশোরের কোন একটা ক্লিনিকের ভালো একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো সেখানে নিয়ে যাওয়ার পর উনিও বেশ কিছু টেস্ট করাতে বললেন, উনিও বুকের একটা এক্সরে করাতে বললেন। এরপর যখন এটা নিয়ে আসা হলো, মানে সবগুলো রিপোর্ট নিয়ে আসা হলো, তখন ওই ডাক্তার বললেন যে একটা না, কয়েকটা হাড় নাকি ক্ষয় হয়ে গেছে, অথচ কয়েকদিন আগেই একটা হাড় ক্ষয় হওয়া দেখা গিয়েছিল। এই কয়েকদিনের মধ্যে আরো কয়েকটা হাড় ক্ষয় হয়ে গেল। ডাক্তার বললেন যে জুয়েল ভাইয়ের বাবার ক্যান্সার হওয়ার ভয় আছে, ক্যান্সারের টেস্টটাও করাতে হবে। তো সেটাও করানো হলো। তো এটার রিপোর্ট আসতে আবার বেশ কয়েকদিন সময় লাগতো। পরের সপ্তাহে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে পারেন। এই এক সপ্তাহের মধ্যেও কিন্তু বেশ কিছু কবিরাজ দেখানো হয়েছিল, টাকা পয়সা বেশ ভালোই খরচ হয়েছে। টাকা পয়সা শেষও হয়ে যায়, টাকা পাবেন কোথায় তখন? তখন জুয়েল ভাইয়ের বাবা এবং মা ওনাদের বাড়ির 12% জমি জুয়েল ভাই সেজ কাকার কাছে বন্ধক রাখেন। ওই সময়ের 12,000 টাকার বিনিময়ে, মানে প্রতি শতাংশ 1,000 টাকার বিনিময়ে বন্ধক রাখেন। বেচা কেনা না, বন্ধক রেখেছেন আর কি। তো সেজ কাকা বলেছেন চিকিৎসা করে সুস্থ, পরে যেদিন পারিস টাকা ফেরত দিস, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। কিন্তু এখানে ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে জুয়েল ভাইয়ের বাবা উনি এই জমিটা পরবর্তীতে সেজু কাকাকে লিখে দিয়েছিলেন। কেন লিখে দিয়েছিলেন চলুন আমরা সামনের দিকে শুনতে পারবো। তো এই টাকা জোগাড় করার পর যখন যশোরে গিয়ে রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে যান, তখন ডাক্তার যে কথা বলেন সে কথা শুনে তো সবাই ভয় পেয়ে যান। ডাক্তার কাকাকে ডেকে বলেন যে আপনার ভাইয়ের যা হয়েছে এটা তো সারবে না, ওষুধ লিখে দিচ্ছি, বাড়ি টিকিট খাওয়ান আর আল্লাহকে ডাকেন, তুমি যা খেতে চাই সেটাই খাওয়ান, আর ওনার বাঁচার আর কোনো আশা নাই। ডাক্তার বলেন যে জুয়েল ভাইয়ের বাবার বুকের বাম পাশের হাড়গুলো ক্ষয় হতে হতে ওখানে ক্যান্সার হয়ে গেছে, এটা থেকে আর উত্তরণ হওয়ার কোনো সুযোগ নাই। কাকা ওই সময় কাউকে কিছু বলেন নাই, বাড়িতে নিয়ে আসেন। জুয়েল ভাইয়ের বাবাকে আড়ালে রেখে সবাইকে বলেন যে এই ব্যাপার। তো আড়ালে রেখে উনি যখন এই বিষয়গুলো বলছিলেন, জুয়েল ভাইয়ের বাবা বুঝতে পারেন নাই। তখন কেউ কেউ বললো যে অনেক সময় রিপোর্টে ভুল আসে, ফরিদপুরে গিয়ে দেখি আর একটা টেস্ট করে। তো ফরিদপুরে টেস্ট করানো হয়, সেখানে ওই একই রিপোর্টই আসে। এখন রুগীকে তো বিষয়টা জানাতে হবে। তো একটা পর্যায়ে জুয়েল ভাইয়ের বাবাকে বিষয়টা বলে, বলার পর তার রিয়াকশনটা কেমন হওয়া উচিত ছিল? উনি ভেঙে পড়বেন, উনি কান্নাকাটি করবেন, খুব চিন্তাগ্রস্ত হয়ে যাবেন ওনার সন্তানাদির জন্য, পরিবারের জন্য। না, এমন কিছুই হলো না। উনি কথা শোনার পর কিছুক্ষণ চুপ করে রইলেন, তার কোনো চিন্তা ভাবনাই নাই। মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যায় তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। ওনার মধ্যেও কিছু পরিবর্তন হলো, কিন্তু আমরা যে পরিবর্তনগুলা সাধারণত এই ধরনের প্রেক্ষাপটে মানুষের কাছে আশা করি সেটা না, হলো ভিন্ন রকমের কিছু। উনি ওনার পরিবারের প্রতি যতটুকু মায়া মহব্বত ছিল সেটাও মনে হয় হারিয়ে ফেললেন। যখন জানতে পারলেন যে ওনাকে ভালো মন্দ খাওয়ার কথা বলা হয়েছে, চিন্তা করলেন এখন টাকা পয়সা কোথায় পাবো? ওই যে সেজ কাকার কাছে উনি জমি বন্ধক দিয়েছেন, এটা ওই সেজ কাকার কাছে বিক্রি করে দেন। তো বিক্রি করার বিনিময়ে আরো কিছু টাকা পেয়েছিলেন, কারণ বন্ধক দিয়েছেন, জমির মূল্য তো আসলে বন্ধকি টাকা ভাবে আসে না আর কি, সেটা মৌখিক চুক্তিতে যতটুকু টাকা পাওয়া যায়। এরপর বাজার মূল্যে তো উনি বিক্রি করেছেন তার ভাইয়ের কাছে। এই টাকাটা পাওয়ার পর কি করেছেন, উনি একটা ফনিক্স সাইকেল কিনেছেন। ওই সময় চায়না ফনিক্স সাইকেল পাওয়া যেত, এরকম একটা নতুন ফনিক্স সাইকেল কিনেছেন। আর উনি এখানে সেখানে সাইকেল নিয়ে ঘুরতে থাকেন। মাগুরা শহরে ওই সময় 2টা সিনেমা হল ছিল, প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা আসতো, ওই সিনেমা দেখতে যেতেন উনি। তারপর হোটেল থেকে মাছ মাংস খেয়ে আসতেন। এইভাবে উনি টাকা উড়াতে থাকলেন। তো একদিন কি হয়, ওনার বাবা সকাল 11টার দিকে জগদল বাজার থেকে মাগুরা শহর 7 কিলোমিটারের মতো দূরত্ব, তো এই সিনেমা দেখার জন্য উনি বাসা থেকে বের হয়েছেন আর রেস্টুরেন্টে গরুর মাংস দিয়ে খাবার খাবেন এই ভেবে রওনা দিয়েছেন। তো জগদল বাজার থেকে 2 কিলোমিটারের মতো দূরে একটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হলো লস্করপুরের মাঠ। তো যখন ওই জায়গাটাতে আসেন,
ওই জায়গাটা তখনকার প্রেক্ষাপটে পুরোটা ফাঁকা ছিল, তো এখন অবশ্য ওরকম ফাঁকা নাই বলে জানিয়েছেন জুয়েল ভাই। তো ওই জায়গায় যখন আসছেন তখন রাস্তার দুই পাশে আখের চাষ হচ্ছিল আর কি। আমাদের এলাকায় এটাকে কুশর বলে, আর শুদ্ধ বাংলায় আখ বলে। তো রাস্তার দুই পাশে আখের গাছগুলো লাগানো হয়েছে। রাতের বেলা ওইখানে নাকি অনেক ডাকাতিও হতো। ওইখানে রাস্তার পাশে একটা খালও আছে। তো জুয়েল ভাইয়ের আব্বু যখন আপন মনে সাইকেল চালাচ্ছে, কিছু একটা ভাবছে, হঠাৎ করে পেছন থেকে ওনার নাম ধরে ডাকে, হে নান্নু। সাইকেল চালানো অবস্থায় উনি পেছন ফিরে তাকিয়েছেন, সেকেন্ডে কেউ নাই। আবার উনি সাইকেল চালাতে থাকেন, আবার ডাক দেয়, হে নান্নু। এইভাবে উনি আবারও পেছন দিকে তাকান, চাকিয়ে কাউকে দেখেন না। উনি আবার সাইকেল সামনের দিকে টানা শুরু করেন, আবার পেছন থেকে ডাক দেয়, হে নান্নু। এরপর জুয়েল ভাইয়ের বাবা কি করেছেন, উনি সাইকেলটা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়া শুরু করেছেন, যে কে ডাকে দেখি তো। উনি কিছুটা পথ মানে যখন এগিয়ে গিয়েছেন, আগানোর পর একটা জায়গায় এসে উনি ডানে বায়ে তাকাচ্ছেন যে এখান থেকেই হয়তো বা ডাক্তার দিতে পারে। যতটুকু সাউন্ড উনি শুনেছিলেন আর কি, একটা আইডিয়া করেছিলেন যে কতটুকু দূর থেকে ডাক্তার আসতে পারে। তো উনি এসে খুব একটা কিছু দেখতে পাচ্ছেন না। ওই যে পাশে একটা খাল ছিল, হঠাৎ করে দেখেন ওই খালের ভেতর থেকে মাথায় জট, শরীরে ছেঁড়া ফাড়া নোংরা কাপড় একজন পুরুষ মানুষ উঠছে। এসে ঠিক এই জুয়েল ভাইয়ের আব্বার সামনে দাঁড়িয়ে ওনার আব্বুর বুকের বাম পাশে এসে একটা থাবা মেরেছেন। এত জোরে থাবা মেরেছেন যে জুয়েল ভাইয়ের বাবার দম বন্ধ হয়ে আসার উপক্রম। সেই লোকটা বলছে, ডাক্তার বলছে তুই বাঁচবি না, তাই যা ইচ্ছা তাই করতেছিস নাকি? তো যা ইচ্ছা তাই করতেছিস, এই সময় কি এগুলো করতে হয়? কই নামাজ তো পড়িস না, আল্লাহর কাছে তো নিজের সুস্থতা তুই চাস না, আর তুই যাচ্ছিস সিনেমা দেখতে। হ্যাঁ, নিজের পরিবারেরও চিন্তা ভাবনা নাই তোর। এরকম করে বেশ চেঁচিয়ে দিচ্ছে। এই সমস্ত কথা শুনে জুয়েল ভাইয়ের বাবা চিন্তা করেন যে কে রে এই লোকটা, চিনিও না জানিও না, আমার সম্পর্কে এত কথা বলছে। তখন উনি বলেন, আপনি কে বলেন তো? তখন ওই লোকটি বলে, আমার খিদা লাগছে, খাবার দে। এ কথা শুনে জুয়েল ভাইয়ের বাবা মনে মনে ভাবেন, আমি তার চিনি না, অথচ আমার বিষয়ে এত কিছু জানে, আবার এখন সিনেমা দেখে যাচ্ছি এটাও সে জানে, ব্যাপারটা কি? আর এই ফাঁকা জায়গায় এখানে তো কোনো মানুষ থাকার কথা না। এই লোকটা খালের ভিতর থেকে কোত্থেকে এলো, আর একে তো আশেপাশের কয়েক গ্রামে কখনো দেখি নাই। তো খাবার যখন চাচ্ছে নেই। এরপর জুয়েল ভাইয়ের বাবা বলেন যে আসলে এখন কোথায় খাবার দিব, আমার কাছে খাবার নাই, বাসায় চলেন, ওখানে খাবার দেই, অথবা মাগুরা শহরে চলেন, অথবা জগদল বাজারে চলেন, ওখান থেকেও খাবার কিনে দিতে পারেন। এরপর ওই লোকটা বলে, ঠিক আছে চল জগদল বাজারে চল, থাক আমাকে তোর সাইকেলের পিছনে উঠা। ওই লোকটাকে সাইকেলের পিছনে উঠিয়ে জুয়েল ভাইয়ের আব্বু উনি সাইকেল চালানো শুরু করেছেন। তো সাইকেল চালাচ্ছেন, চালাতে চালাতে ওই জগদল বাজারে চলে আসছেন। তো আসার পর জিজ্ঞেস করছে, আপনি কি খাবেন? তখন ওই লোকটা বলছে যে আমি মিষ্টি খাবো। তখন মিষ্টির দোকানে ওকে নিয়ে যাওয়া হয়, ওনাকে মিষ্টি খাইয়ে দেওয়া হয়। এরপর ওই লোকটা বলে যে তোর কাছে কত টাকা আছে, দে আমাকে দে। এখন টাকা পয়সা চাচ্ছে, বেশ অবাকই হন। তারপর জুয়েল ভাইয়ের বাবা ওনাকে টাকা পয়সা দেন, যত টাকা ছিল সবই দেন। ওই সব টাকা থেকে অল্প কিছু টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে দেন আবার জুয়েল ভাইয়ের বাবাকে। তবে যত টাকা ফেরত দিয়েছেন এর ভিতরে তো মিষ্টি খাওয়া হয়েছে, মিষ্টি যে বিলটা এটা দেওয়া হয়েছে। এখন যে টাকা আছে ওনার হাতে, এই টাকায় আসলে মাগুরা গিয়ে সিনেমা দেখে তার গরুর মাংস দিয়ে ভাত খাওয়া সম্ভব না, ক্লিয়ার করা। তখন ওই লোকটা বলে, হ্যাঁ নান্নু, আমাকে যেখান থেকে আনছিস সেখানে দিয়ে আয়, চল আমাকে দিয়ে আসবি। তখন আবার জুয়েল ভাইয়ের আব্বু ওনার সাইকেলে করে ওই লোকটাকে ওই জায়গায় নিয়ে যায়। তো সাইকেল থেকে নেমে ওই লোকটা জুয়েল ভাইয়ের আব্বুকে বলে, তুই সামনের শুক্রবার একটা রূপার তাবিজ আমার কাছে নিয়ে আসবি, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ তোর এই রোগ ভালো হয়ে যাবে। আর আমি যে এই জিনিসটা দিতে চাইছি এটা কাউকে বলবি না, আর এখন বাড়ি যা, সিনেমা দেখতে হবে না। এরপর জুয়েল ভাইয়ের আব্বু উনি সাইকেল নিয়ে বাড়িতে চলে আসেন। এসে জুয়েল ভাইয়ের আম্মুকে বলছেন, আচ্ছা তাবিজ বানানোর মতো ঘরে কি রূপা টুপা আছে নাকি? হঠাৎ করে ওনার মুখে এই তাবিজ বানানোর জন্য রূপা আছে নাকি এই সমস্ত কথা শুনে জুয়েল ভাইয়ের আম্মু তো বেশ কৌতূহলী হয়ে যান। উনি জিজ্ঞেস করেন যে তুমি কি করবা রূপা দিয়ে? উনি বলে দরকার আছে। এখন সত্যি কথা তো বলে না, জুয়েল ভাইয়ের আম্মুরও সন্দেহ লাগে, চাপাচাপি করেন যে আসলে ঘটনা কি। তখন জুয়েল ভাইয়ের আব্বু সব কথা খুলে বলেন। তো এই কথা বলার পর জুয়েল ভাইয়ের আম্মু একটা জায়গা থেকে কিছু রূপা বের করে দেন। সমস্যা হয় কি, ওই সময় ঘরের বাইরে কাকতালীয় ভাবে কি একজন দাঁড়িয়ে ছিল। তখন আবার এই লোকটা এই কথা শুনে ফেলেছে।
রাতের বেলা, এই ঘটনা দিনের বেলা ঘটছে, তো রাতের বেলা জুয়েল ভাইয়ের আব্বু স্বপ্নে দেখছেন ওই লোকটাকে। ওই লোকটা বলছে যে, নান্নু তুই তো মানুষ ভালো না রে, তোকে বললাম যে আমার কথা কাউকে বলবি না, তুই তোর বউকে বললি, ঠিক আছে মেনে নিলাম। তখন বাইরে থেকেও একজন শুনে ফেলছে। এখন কি হবে? যাই হোক, তোকে যখন কথা দিছি তুই আসিস, আমি ইনশাল্লাহ তাবিজ দিয়ে দিব সেই জায়গাতে যেখানে তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল, শুক্রবার চলে আসবি। তো স্বপ্নের মধ্যেই কিন্তু ওই লোকটা একথা বলে দেয় জুয়েল ভাইয়ের বাবা। সত্যি সত্যি শুক্রবার সেই জায়গায় গিয়ে যখন জুয়েল ভাইয়ের আব্বু দাঁড়িয়ে, খালের ভিতর থেকেই ওই লোকটা উঠে আসে। প্রথমে দেখছে যে কোথাও নাই, পানির ভিতর থেকে উঠে আসছে, বিষয়টা এরকম না। ডানে বায়ে তাকাচ্ছে, হঠাৎ করে দেখে যে ঢাল বেয়ে ওই লোকটা উঠে আসছে, অথচ একটু আগেও সেখানে সে ছিল না। ওই লোকটা উঠে এসে জুয়েল ভাইয়ের আব্বুকে বলছে যে, তুই বিড়ি সিগারেট খাওয়া একদম ছেড়ে দিবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, সৎ পথে চলবি, মিথ্যা কথা বলবি না, আল্লাহ তোর ভালো করবেন ইনশাল্লাহ। আর এই নে, তোকে একটা জিনিস দিচ্ছি, রূপার তাবিজ এনেছিস? বলে হ্যাঁ আনছি। তো দে, এটা দে। জুয়েল ভাইয়ের আব্বু তো ওই যে রূপা নিয়ে একটা তাবিজ বানায় আনছিলেন, তো ওই তাবিজটা হাতে নিয়ে ওর ভেতরে কিছু একটা ঢুকায় দেয়। কি যে ঢুকায় দেয় এটা জুয়েল ভাইয়ের আব্বু দেখতে পান নাই। তো তাবিজটা যখন রেডি হয়ে যায় তখন ওই লোকটা বলে যে, এইটা তোর গলায় পড়বি, আর যখন তোর বুকে ব্যথা করবে এই তাবিজটা ভিজিয়ে পানি খাবি, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো তোর ভালো হবে। আর যা বললাম সেগুলো আমল করবি, আল্লাহকে স্মরণ কর। এরপর ওই লোকটার কাছ থেকে বিদায় নিয়ে জুয়েল ভাইয়ের আব্বু চলে আসেন। বাড়িতে এসে সুতা দিয়ে গলায় বেঁধেছেন। এরপর হয় কি যে উনার যে বুকের ব্যথা আস্তে আস্তে কমতে থাকে। বুকের ব্যথা উনি বেহুশ হয়ে যেতেন, মানে অজ্ঞান হয়ে যেতেন, এটাও অনেকটাই কমে যায়। উনি বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন, সিনেমা দেখাতে একদমই ছেড়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক মতো চলছিল। 5 থেকে 6 মাস এরকম চলছিল। এরপর কি হয়, জুয়েল ভাইয়ের আব্বুর মধ্যে আবার সেই আগের বদ অভ্যাস গুলো ঢুকতে থাকে। ওই নামাজ পড়া ছেড়ে দেন, আবার বিড়ি সিগারেট খাওয়া শুরু করেন। তো এই জুয়েল ভাইয়ের একজন কাকা ছিলেন, উনি অনেক উঁচু লম্বা ছিলেন আর কি, সবসময় জুব্বা পড়তেন, মাথায় পাগড়ি দিয়ে থাকতেন আর কি। তো ওই কাকা একদিন জুয়েল ভাইয়ের আব্বুর কাছে আসছেন, এসে বলছেন যে, তাই আমার তাবিজ ফেরত দেয়। এই কথা শুনে তো জুয়েল ভাইয়ের আব্বু ভয় পেয়ে গেছেন। তাবিজ? কিসের তাবিজ? তোমার কাছ থেকে আমি কোনো তাবিজ নিছি নাকি? তখন ওই লোকটা বলে যে আমার তাবিজ ফেরত দেয়। তখন জুয়েল ভাইয়ের আব্বা ভয় পান, উনি বুঝতে পারেন যে আসলে এই যে লোকটা তার সামনে এসেছে, মূলত এই লোকটা আসল লোক না, তার রূপ ধরে তার কাছে এসেছে। আর ওই যে রূপার তাবিজটা এটাই চাচ্ছে। জুয়েল ভাইয়ের আব্বা বলেন যে না, দেয়া যাবে না, তাবিজটা আমি তোমাকে দেবো না। এখন তো সাহস করে কথা বলছেন, বুঝতে পারছেন সাহস করে কথা বলছেন, তাবিজ দেয়া যাবে না এটা বলছে। এই কথা শোনার পর ওই অবয়বটা ওনার মুখে, জুয়েল ভাইয়ের আব্বার মুখে জোরে মারেন এক থাপ। এরপর জুয়েল ভাইয়ের আব্বু, ওনার তো ভয় পাওয়ার কথা, কিন্তু না, উনি ভয় না পেয়ে উনি আরো রেগে যান। উনি রেগে উল্টো গালিগালা শুরু করেন যে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, এই বলে উনিও কিল ঘুষি মারতে থাকেন, চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। ওনার চিৎকার চেঁচামেচি শুনে পাশের বাড়ির লোকজন গিয়ে দেখে যে জুয়েল ভাইয়ের আব্বু শুধু চিৎকার চেঁচামেচি করছে, শুনে কিল ঘুষি মারছে। তখন লোকজন গিয়ে যখন জুয়েল ভাইয়ের আব্বুকে ধরছেন, তখন ওর আব্বু শান্ত হন, আর এরপরে ওর আব্বু বেহুশ হয়ে যান। তাড়াতাড়ি করে তাকে ধরে বাসায় নিয়ে আসা হয়। তখন দেখা যায় যে জুয়েল ভাইয়ের আব্বুর অবস্থা খুবই খারাপ। এরপর ওই যে তাবিজটা যখন ধুয়ে তাকে পানি খাওয়ানো হয়, তখন উনি সুস্থতা অনুভব করেন। এরপর সব কথা খুলে বলেন যে কি হয়েছে, এরকম একজন আসছিল, সে এসেছে এরকম তাবিজ চাইছে। আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে উনি যেহেতু আগের সেই আমলগুলা করা ছেড়ে দিয়েছিলেন, এই জন্যই ওই জিনিসটা তার কাছে এসে জিনিসটা ফেরত চাইছে। এখন সমস্যা হলো কি, যে এই যে জিনিসটা যে এসে ফেরত চাইছে, এইটা এখন প্রতিনিয়তই আসতে থাকে, বলা যায় যে প্রতিদিনই আসতে থাকে, বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে এসে ধোকা দিয়ে জুয়েল ভাইয়ের আব্বুর কাছ থেকে ওই তাবিজটা নিতে চায়। আর যদি কোনোভাবে না নিতে পারে, তখন সে ক্ষিপ্ত হয়ে যায় আর জুয়েল ভাইয়ের আব্বুকে মারতে থাকে। ছলে বলে কৌশলে যে কোনো ভাবেই ওই তাবিজটা নেবেই। তো ওই সময়ে বিটিভিতে আলিফ লাইলা হতো একটা অনুষ্ঠান,
রাত 8:30টার দিকে সেটা শুরু হতো। তখন কিন্তু গ্রামের সব জায়গায় টেলিভিশন ছিল না। গ্রামের মধ্যে 2-1টা বাড়িতে টেলিভিশন পাওয়া যেত। আবার দেখা যেত যে কোনো বাড়িতে টেলিভিশন আছে, ইলেকট্রিসিটি নাই, সেখানে ব্যাটারিতে টেলিভিশন চালানো হতো। সেই ব্যাটারি আবার মাঝে মাঝে বাজার থেকে চার্জ দিয়ে নিয়ে আসতে হতো, অনেক ঝামেলা। নির্দিষ্ট সময়ের জন্যই তখন শুধু টিভি ছাড়া থাকতো। এখন যেরকম সবসময় টিভি ছাড়া থাকে মানুষের বাসা বাড়িতে, তখন তো আর এই ধরনের কথা চিন্তাও করা যেত না। তো ওই রকম 2-1টা বাড়িতে টিভি পাওয়া যেত। তো ওনাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা বাড়িতে টেলিভিশন ছিল। তো ওনার আব্বু সহ বেশ কয়েকজন মিলে সেই বাড়িতে আইপিএল দেখার জন্য যাচ্ছিলেন। তো সেই বাড়িতে যেতে হয় একটা রাস্তা ধরে। তো রাস্তার পূর্ব পাশে মানুষের বাড়ি আর পশ্চিম পাশে মাঠ। ওই বাড়িতে যাওয়ার কিছুটা আগে একটা মসজিদ ছিল, মসজিদ পার হয়ে তারপরে ছিল ওই মাঠের মতো জায়গাটা। আর ওই মাঠে আখের ক্ষেত ছিল, মূলত আখের চাষ হতো এখানে সবচেয়ে বেশি। তো ওই আখের ক্ষেত পর্যন্ত যখন গিয়েছে তখন আখ চাষ করা হয়েছিল। হঠাৎ করে ওর আব্বু বলে ওঠে, ওই যে আমাকে ডাকছে রে, আমাকে ডাকছে, আমি গেলাম। এই বলেই দিয়েছেন এক দৌড়, দৌড়ে আখের ক্ষেতের ভিতরে চলে গেছেন। এখন আখের ক্ষেতের ভিতরে ঢুকলে মানুষকে পাওয়া কিন্তু কঠিন হয়, তাও আবার রাতের বেলা। আখ গাছগুলো তো বেশ বড় বড়, এর ভিতরে একটা মানুষ ঢুকে গেলে তাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে? তারপরও আবার রাতের বেলা, দিনের বেলায় খুঁজে পাওয়া যায় না। পিছনে যে লোকজন ছিল তারা তো কয়েকজন দৌড় দিয়েছে জুয়েল ভাইয়ের আব্বুর পেছন পেছন, তাকে ধরতে হবে। এমনিতে তার সমস্যাগুলো, বিশেষ করে অসুস্থতার ব্যাপারটা, এটা তো বেশ কিছু মানুষ জানতো। কয়েকজন তো দৌড় দিয়েছে, আর কয়েকজন গিয়েছে এই জুয়েল ভাইদের বাসায় খবর দিতে যে এরকম এরকম ঘটনা, উনি তো দৌড় দিয়ে চলে গেছে। তো তারা তো এসে যখন জানিয়েছে, জানার পর জুয়েল ভাই সহ ওনার মা, ওনার চাচারা, ওনারা তো বাইরে বের হয়েছেন যে খুঁজতে হবে। সেই যে আখের যে ক্ষেত, সেখানে তারা যান। আশেপাশে পানের বড় ছিল, সব জায়গায় খোঁজ করেও জুয়েল ভাইয়ের আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিমধ্যে যদি কোন লোককে দেখা যেত যে উনি তাকে দেখেছে কিনা, তখন সেই লোকটা বলতো, হ্যাঁ দেখছি তো, সেই যে একটু আগে দিক দিয়ে গেল। কোন দিকে গেল? ওই দিকে যখন এই জুয়েল ভাইয়েরা এগিয়ে যেতেন, তখন দেখা যেত যে জুয়েল ভাইয়ের আব্বু ওইদিকে আসে, হঠাৎ করে কারো উপস্থিতি টের পেয়ে দৌড়ে কোথাও চলে গেছে। এইভাবে দূর থেকে দেখে তারা যখনই নিজেদের উপস্থিতি জানান দিত, তারা তো বলতো, এই দাঁড়াও দাঁড়াও, আর তখনই দৌড় দিয়ে চলে যেতেন উনি। বুঝতে পেরে ওনারা এরপরে শব্দ করেন নাই, কিন্তু তারপরেও উনি দৌড়ে চলে যেতেন, পরিবারের কাছে আসতে চাইছিলেন না। এদিকে ওনার খোঁজাখুঁজি তো হচ্ছে। ওনাদের বাড়ি থেকে 1 কিলোমিটারেরও বেশ কিছুটা কমে ওনাদের বাড়ির উত্তর দিকে জগদল বাজারে যাওয়ার রাস্তা, আর শত্রুজিৎপুর নামে আরেকটা বাজার রয়েছে, ওখানে শুক্রবারে হাট মেলে আর কি। তো ওনাদের পাশের বাড়ির একজন ওই শত্রুজিৎপুর হাটে গিয়েছিল। তো উনি রাত প্রায় 11টার সময় সেই বাজার থেকে হেঁটে বাড়িতে আসছিল। তো যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তাটা ছিল ওনাদের বাড়ির দক্ষিণ দিকে। তো বাড়ি এসে দেখে যে তাদের বাড়িতে কোনো লোকজন নাই। লোকজন নাই কেন? হঠাৎ করে এত রাতের বেলা বাড়িতে একজন লোকজন নাই। পাশের বাড়িতে খোঁজ নিতে আসছে, এই জুয়েল ভাইদের বাড়ি খোঁজ নিতে আসছে, তখন জানতে পারছে জুয়েল ভাইয়ের বাবাকে পাওয়া যাচ্ছে না। তারা সবাই খুঁজছে। ইতিমধ্যে জুয়েল ভাইদের পরিবারের একজনের সাথে দেখা হয়ে যায়। তো উনি যখন শুনলেন যে এই ব্যাপার, তখন বলে, আরে আমি তো শত্রুজিৎপুর থেকে আসার সময় নান্নুর সাথে হালটে দেখা হলো। হালট মানে ওনার বাড়ির দক্ষিণে একটা কাঁচা রাস্তা, যেটা এখনো আছে মাঠের দিকে। সেই রাস্তায়, যে রাস্তাটা, এটাকে হালট বলে। তো ওই লোকটা বললেন যে ওই হালটে দেখা হয়েছে, রাস্তায় অনেকগুলো তাল গাছ আছে, তো ওইখানে দেখছে। তো উনি যে এখানকার কথা বলছেন, ওইখানে জুয়েল ভাইয়ের আব্বুকে দেখছেন। আর ওইখানে নাকি এই লোকটার সাথে জুয়েল ভাইয়ের আব্বু কথাও বলছেন। এই লোকটার নাম ছিল হচ্ছে আবুল। তখন এই জুয়েল ভাইয়ের আব্বু নাকি বলছেন যে, ও আবুল মামু নাকি, তো কোন জায়গা থেকে আসলা? তো লোকটা বলছে, আমি তো শত্রুজিৎপুর গেছিলাম, সেখান থেকে আসছি, তুই কোনে যাস? তখন নাকি জুয়েল ভাইয়ের আব্বু বলছেন যে, আমি ওই পাড়ায় যাচ্ছি, একটু কাজ আছে। তো ওই পাড়া বলতে ওই পাশে একটা পাড়া ছিল, ওইখানে একটা পুকুর ছিল, ওইটার নাম হলো মত্তির পুকুর। ওই পুকুরটা থেকে কিছুটা দূরে দুটো পরিবার বসবাস করতো, তারা সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তো ওই পুকুর নিয়েও নাকি অনেক কথা আছে, সেখানে অনেক জিনভূত আছে, অনেক লোকজন সেখানে ভয় পেয়েছে, বিশেষ করে এই যে 2 পরিবারের সদস্যরা সেখানে ভয় পেয়েছে। তো যাই হোক, ওই দিকটাতে নাকি যাওয়া দেখেছে, যে সে ওই দিকে চলে গেল, ওই দিকে কাজ আছে এই বলে ওই দিকে চলে গেল। তো ওই পুকুরের দিকে চলে গেল, এই কথাটা শুনতে পরিবার সদস্য ভয় পেয়েছেন, কারণ ওইটা নিয়ে ভয় ডর আছে অনেকের ভিতরেই। সবাই তো ওইদিকে গেছেন বা যাওয়া শুরু করেছেন। এর মধ্যে হয় কি, ওই যে পুকুর থেকে একটু দূরে যে 2টা সনাতন ধর্মাবলম্বী পরিবার বসবাস করেন, তো ওনারা নাকি রাতের বেলা হঠাৎ করে শোনেন
যে কোন একটা লোক চিৎকার করছে, চিৎকার করে করে কথা বলছে এবং বোমরানির মতো আওয়াজ করছে। প্রথম দিকে ওনারা ভয় পেয়েছেন, কারণ এমনিতে তো ওই জায়গাতে বেশ ভয়ের ঘটনা ঘটে। চিন্তা করছেন যে হয়তো বা কোনো জিন ভূত এরকম করতেছে, ওখানে তো কোনো মানুষ আসার কথা না এত রাতের বেলা। তো এই চিন্তা করে তারা তো আর বাইরে বের হচ্ছেন না। তারপরেও ক্রমাগত এই জিনিসটা যেহেতু হচ্ছে, কেউ একজন টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়েছেন। বের হওয়ার পর দেখে যে এই জুয়েল ভাইয়ের আব্বা। আর জুয়েল ভাইয়ের আব্বাকে উনি চিনতেন, কারণ এই ভদ্রলোক জগদল বাজারে উনি সেলুনের দোকানে কাজ করতেন। আর জুয়েল ভাইয়ের আব্বু প্রায়শই তার কাছে চুল কাটাতে যেতেন। তো দূর থেকে দেখেই তো বুঝতে পারছেন, হাতে যে টর্চ লাইট নিয়ে গেছেন, টর্চের আলো ফেলছেন, দেখেন যে এই অবস্থা। এদিকে তো চারদিকে জানাজানি হয়ে গেছে যে জুয়েল ভাইয়ের আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ওই লোকটাও চিৎকার চেঁচামেচি শুরু করছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। তো ওনার তো আসলে অন্য কোনো বাড়িঘর থেকে লোক আনার সুযোগ ছিল না, কারণ হচ্ছে যে ওনার আর এক ভাই, তার বাড়িও ওই পাশেই, এই দুইটা পরিবারই খেলে বসবাস করতো। তো সেখান থেকে লোকজন বের হয়েছে, দেখে এই যে এই জুয়েল ভাইয়ের আব্বুর সমস্ত শরীরে কাদা, চেনার মতো না, কিন্তু তারপরেও আল্লাহর রহমতে ওই ভদ্রলোক চিনতে পারছিলেন, আগে থেকে অনেক পরিচিত, তো গলার স্বরটা শুনে চিনতে পারছিলেন আর কি। মূলত এই ধানের যে জমি ছিল, এই জমির একটা বেশ বড় অংশ একদম নষ্ট হয়ে গেছে। যদি মানুষ ধস্তাধস্তি করলে যেরকম হয় আর কি, ওই রকম হলে যেরকম হয় ধানের অবস্থা সেরকম। তো ওইখান থেকে জুয়েল ভাইয়ের আব্বুকে উদ্ধার করা হয়, ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। তো যখন নিয়ে আসা হয় তখন ওনার জ্ঞান ছিল না। এইভাবে সারাটা রাত চলে যায়। ফজরের আজান যখন দেয় তখন ওনারকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শেষ হয়, কারণ অনেক রাত্রেই তো ওনাকে নিয়ে আসা হয়েছিল। এরপর জুয়েল ভাইয়ের আম্মু ওই যে তাবিজটা ভিজিয়ে যখন পানি খাইয়েছেন, তখন জুয়েল ভাইয়ের আব্বুর জ্ঞান ফেরত আসে। তো এভাবে কিন্তু চলছে ক্রমাগত, মাঝে মাঝে উনি হারিয়ে যেতেন, এরকম ধরে আনা হতো, এরকম তো চলছেই। এর ভিতরে বিভিন্ন ফকির কবিরাজ দেখানো হয়েছে, হুজুরে দেখানো হয়েছে, কেউ কিচ্ছু বলতে পারেন, এই রোগের বিষয়ে তো কিছু বলতেই পারে না। আর যার কাছে যাওয়া হয় মোটা অঙ্কের টাকা দাবি করে যে ঠিক হয়ে যাবে, এটা সেটা, কিন্তু কোনো কাজ হয় না। এর মধ্যে এক রাতের একটা ঘটনা, সেটা হয়েছে এই যে এই জুয়েল ভাইয়ের আব্বু উনি ওয়াশরুমে গিয়েছেন। ওনাদের ওয়াশরুমটা বাড়ির উত্তর পাশে আর ওনাদের ঘরটা ছিল বাড়ির দক্ষিণ পাশে। তো ওনার আব্বু ওয়াশরুমে গিয়েছেন, আমাদের ওয়াশরুমটা এরকম পাকাপোক্ত এরকম ছিল না ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। তো হঠাৎ করে দেখেন যে ওই ওয়াশরুমের সামনে ওই সেই কাকা, যে কাকা অনেক উঁচা লম্বা ছিলেন, তবে তার স্রোত ধরে না, ওই কাকার মতো আর কি, জুব্বা পরা পাগড়ি পরা একটা লোক আসছে, সে ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়েছে। আর ওই ওয়াশরুমের দরজাটা এরকম কিন্তু স্ট্রং কোনো দরজা ছিল না। তো বাইরে এসেই হাত ভিতরে ঢুকিয়ে দিয়ে বলছে যে এই নে এটা খা। এখন এমন একটা অবস্থা যে জুয়েল ভাইয়ের আব্বু কিন্তু ওয়াশরুমের ভেতরে বসা, এই অবস্থায় কেউ কিছু দিলে কি খাওয়া যায় নাকি নেওয়া যায়? তো জুয়েল ভাইয়ের আব্বু বেশ রাগান্বিত হন যে মানুষজনের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কখন কাকে কিছু দিতে হবে, কখন খাবার জিনিস দিতে হবে, কোন ধরনের ব্যাককেলের লোকজন এটা। উনি রাগ করে ওই জিনিসটা হাতে ধরে ছুঁড়ে ফেলে দিছেন যে এই ধরনের ব্যাককেলের লোকজনের দেয়া কোনো জিনিসই খাবো না। উনি যখন এটা ফেলে দিছেন ছুঁড়ে দূরে, ওই লোকটা বলে যে তোর এত বড় সাহস, তোর এত অন্যায়ের পরেও আমি তোর উপকার করার জন্য আসছি, তোকে একটা জিনিস খেতে দিলাম, তুই খেলি না, তুই ফেলে দিলি, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই বলেই ওই ওয়াশরুমে ওই অবস্থাতেই নাকি ওই লোকটা লাথি মেরেছে। আর এত জোরে লাথি মেরেছে যে ওনার বাবা ওখান থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়েছে, এবং অনেক দূরে বলতে একদম উঠোনের উপর এসে পড়েছে। ওই উঠোনের উপর একটা ছোট মেহগানি গাছ ছিল, সেই গাছটাও ভেঙে গিয়েছে। আর জুয়েল ভাইয়ের আব্বুর নাকি গালিগালাজ করার বদভ্যাস ছিল ওই সময়। উনি তো গালিগালাজ করা শুরু করছেন যে এত বড় সাহস, তুই ওয়াশরুমে ঢুকে আবার খাবার দিস, আবার আমাকে মারলিও, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। জুয়েল ভাইয়ের আব্বু কিন্তু বুঝতে পারছেন এটা স্বাভাবিক কিছু না। এরপরে উনি ভয় না পেয়ে উল্টো তেড়ে যান, একটা লাঠি নিয়ে ওই লোকটার দিকে তেড়ে যান এবং ওই লোকটাকে নাকি আঘাত করতে থাকেন। এদিকে জুয়েল ভাইদের পরিবারের লোকজন বের হয়ে এসে দেখে জুয়েল ভাইয়ের আব্বু কখনো গাছে, কখনো মাটিতে, কখনো খড়ের কাদায় লাঠি দিয়ে বাড়ি মারছেন, এটা ওনারা দেখছেন। আর ওই সময় নাকি ওই লোকটা জুয়েল ভাইয়ের আব্বুকে বেধড়ক মারছে, এটাও বুঝতে পারছেন জুয়েল ভাইয়ের পরিবার যে কেউ একজন মারছে, অদৃশ্য কেউ আঘাত করছে, আর ওই আঘাতে উনি পড়ে যাচ্ছেন, ব্যথা পাচ্ছেন। তো এরকম কিছু সময় চলে, এরপর জুয়েল ভাইয়ের আব্বু অজ্ঞান হয়ে যান। যখন অজ্ঞান হয়ে যান তখন সবকিছু ঠিকঠাক, এমন একটা অবস্থা
ওই জিনিসটা, ওই অদৃশ্য জিনিসের কোনো উপস্থিতি না, টের পাচ্ছেন না। এরপর জুয়েল ভাইয়ের আম্মু ওই যে তাবিজটা ধুয়ে যখন পানি খাইয়ে দেন, এরপর ওনার জ্ঞান ফেরত আসে। এরপর উনি বলেন যে আসলে এই এই ঘটনা, এই যে ওয়াশরুমে গেছিলাম, এই ব্যাপার ঘটছে। এখন ওনার পরিবার কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারছিলেন না। এর মধ্যে একটা খবর আসে যে মাগুরা শহরে তৎকালীন চরমনার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই উনি আসবেন, ওনার কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসবেন, এই সমস্যার সমাধান করা যায় কিনা। এই জন্য ওনারা ওখানে যাবেন। তো জানো যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু হয় কি, গিয়ে দেখেন ওয়াজ মাহফিলের কোনো আলামতি নেই। প্যান্ডেল সাজানোর জন্য যে বাঁশ গাঁথতে হবে সেই গর্ত করছে কিছু কিছু শ্রমিকরা। ওনারা গিয়ে জানতে পারেন যে ওয়াজ মাহফিল আসলে আজকে না, হবে আগামীকাল, অর্থাৎ পরের দিন। এই জন্য প্রস্তুতি চলছে। ওনারা তো ভুল দিন চলে আসেন। এখন এখানে তো থাকার জায়গা টাকা নাই, আবার চলে যাবেন। ওনাদের বাড়ি থেকে 9 কিলোমিটার দূরে কিন্তু এই ওয়াজ মাহফিলের জায়গাটা। এখন চলে যে যাবেন কিভাবে? যাওয়ার জন্য তো পথ অবলম্বন করতে হবে। ওই সময় তো রাস্তাঘাটে যে এরকম এখন যে ইজি বাইক গুলো পাওয়া যায়, তখন তো এগুলো পাওয়া যেত না, তখন অনেক ঝামেলা। তো কাছাকাছি একটা ইটের ভাটা ছিল, ওই ইটের ভাটাতে ওনাদের কয়েকজন আত্মীয় স্বজন কাজ করতেন। তো রাতের বেলা ইট নিয়ে ট্রাকে করে দূরে যেতেন। তখন কিন্তু ওই জগদল বাজার ওই সাইড দিয়ে ওই ট্রাক গুলো যেত। তখন সিদ্ধান্ত হয় যে ওনারা যে কয়েকজন আসছেন, বিশেষ করে মুরব্বী গোছের যারা, বিশেষ করে এই যে জুয়েল ভাইয়ের নানা, এরকম কয়েকজন ওনার ট্রাকে চলে আসবেন। আর অন্য আর একটা মাধ্যম দিয়ে জুয়েল ভাইয়ের বাবা আর ওনার এক কাকা একসাথে আসবেন। তখন এই সিদ্ধান্ত অনুযায়ী জুয়েল ভাইয়ের নানা সহ আরো কয়েকজন তো চলে যান ওই যে ওই ট্রাকে করে। ওনারা আসবেন, অপেক্ষা করছেন আর একটা যানবাহনের জন্য। তো ওই যে কাকা, ওই কাকা উনি কিন্তু বিড়ি সিগারেট খেতেন। জুয়েল ভাইয়ের আব্বারও কিন্তু বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। তো জুয়েল ভাইয়ের আব্বা কি করছেন, উনি একটা বিড়ি ধরাবেন। তখন নাকি ওই কাকা বলছে, এই বিড়ি ধরাস না। তখন জুয়েল ভাইয়ের আব্বা বলছেন, কেন বিড়ি ধরাবো না কেন, তুমিও তো বিড়ি খাও, তা আমার নিষেধ করো কেন? তখন ওই কাকা বলছেন যে আমি বিড়ি খাই, এখন খেতে ভালো লাগতেছে না, তুই আমার সামনে এখন বিড়ি ধরাস না। তো এরকম কিছু সময় আসলে জুয়েল ভাইয়ের বাবা এই বিষয়টা মেনে নেন, ধরার নাই। কিন্তু একটা সময় এসে তো আসলে তার বিড়ি খাওয়ার নেশা, বিশেষ করে যারা এই ধরনের স্মোকিং এ অভ্যস্ত, তারা কিন্তু একটা পর্যায়ে এসে সিগারেট ধরাবেনি। উনি তো ধরিয়েছেন। বোঝা গেল যে কাকার খুব অসুবিধা হচ্ছে, অথচ উনিও ক্রমাগত সিগারেট বা বিড়ি খাওয়ার মানদর্শী এমন একজন ব্যক্তি। হঠাৎ করে নাকি কাকা বলে ওঠে, ওই কাকা ওখানে জুয়েল ভাইয়ের বাবাকে, যে এই একটা রূপার তাবিজ নাকি বানাইছো, দেখি তো সে তাবিজটা কই। তখন জুয়েল ভাইয়ের বাবা উনি ওনার শার্টের আস্তিনটা গুটিয়ে হাতে দেখান। ওই সময় গলায় ছিল না, উনি হাতে বেঁধে রেখেছিলেন। জুয়েল ভাইয়ের মা কি করেছিলেন, উনি ওই কালো এক ধরনের সুতা পাওয়া যেত, অনেকে কাইতন বলে এটাকে। তো এই সুতা দিয়ে খুব সুন্দর করে গিট দিয়ে দিয়ে বেশ শক্ত করে রশির মতো পেঁচিয়ে হাতে শক্ত করে বেঁধে দিয়েছে, যাতে কোনোভাবেই হারিয়ে না যায়। তো হাতের আস্তিনটা উঠিয়ে দেখাচ্ছে যে এই যে আমার তাবিজ, বলে যে এটা আমার হাতে দাও। তখন জুয়েল ভাই বলেন, হাতে দেবো কেন, তুমি দেখতে পারতেছো না, এটা হাতে নিয়ে কি করবো, আমার হাতে শক্ত করে বাঁধা আছে, এমন তোমার আমি খুলে দিব নাই, দেওয়া যাবে না, এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় দেখো। বলে যে না আমার হাতে দাও, বলে না হাতে দেবো না। এরকম এক কথা দুই কথা কাটাকাটি হয়। ওই কাকা বলে যে চলো আমরা বাড়িতে হেঁটেই চলে যাই। হেঁটে যাবো মানে 9 কিলোমিটার পথ হেঁটে যাবো এই রাতের বেলা, কি বলো না বলো? বলে হ্যাঁ হেঁটেই যাই, চলো ওই মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো, গল্প করবো, বেশি সময় লাগবে না। কি মনে করে আসলে জুয়েল ভাইয়ের বাবা রাজিও হয়ে যান, একজন হাঁটতে থাকেন। তো ঢাকা মাগুরা রোড থেকে মিরপাড়া হয়ে একটা রাস্তা আছে, এইখানে একটা রহস্যময় ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে জুয়েল ভাইয়ের বাবা দেখছেন রাস্তাটা একদম সমান মসৃণ, কিন্তু যখন হাঁটছেন উনি, রাস্তা উঁচু নিচু, এবড়ো থ্যাবড়ো এরকম রাস্তা, কিন্তু দেখছেন যে রাস্তা একদম সমান পিচ ঢালা রাস্তা, কোথাও কোনো ভাঙাচোরা নাই। তাহলে এমনটা কেন হচ্ছে, এটা তো উনি মেলাতে পারছেন না। আর ওই যে বারবার ওই কাকা বলছেন তাবিজটা দাও দেখিনি। তখন জুয়েল ভাইয়ের বাবা হাতের আস্তিন আবার উঁচা করে তাবিজ দেখান। এরপর উনি আবার রেগে যান, এই তোমারে বারবার বলি যে আমার হাতে দাও, তুমি দাও না। একটা পর্যায়ে এসে ওই কাকা নাকি খুব রেগে যান, বলেন যে তোকে যে কতবার করে বললাম যে আমার হাতে দে, তুই দিলি না, দাঁড়া মজা দেখাচ্ছি এখন তোকে দেখ আমি কি করি। এই বলে নাকি জুয়েল ভাইয়ের বাবাকে
মারধর দেওয়া শুরু করেছেন। জুয়েল ভাইয়ের বাবাও তো রেগে যান, এত বড় সাহস, আমাকে মারে কোনো কারণ ছাড়া, আমার কাছে তাবিজ দেখতে চাই, দেখাইলাম, আবার তাকে নাকি হাতে দিতে হবে, মারামারি শুরু করে যায়। এই মারামারি করতে করতে বাড়ির দিকে আসতে থাকে তারা। এদিকে হয় কি, ওই যে না উনি তো ওই ট্রাকে করে চলে আসছেন, অনেকক্ষণ হয়ে গেছে, আসে না, তাদের তো চলে আসার কথা, পরে আর একটা যানবাহন অনায়াসে পাবে এরকম তারা নিশ্চিত ছিল, তো এখন আসছে না। যখন ওই নানা এই জুয়েল ভাইয়ের আম্মুর কাছে জিজ্ঞেস করছে যে এই জুয়েলের আব্বা কই, আসছে, তখন তো জুয়েল ভাইয়ের বলছে না এখন তো আসে নাই। তখন তো চিন্তায় পড়ে গেছে যে হাই এখন আসে নাই, আবার মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে, কারণ ওনাকে নিয়ে তো এরকম সমস্যা ছিলই। এদিকে এই যে ওনার এই রোগের সময় পার হতে হতে তখন তো শীতকাল ছিল, মানে যখন ওনারা ওই যে ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ দেখতে পান নাই, আর বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো তো শীতের সময় হয়, তখন তো শীতের সময় রাত 1টার দিকে মূলত জুয়েল ভাইয়ের বাবাকে পাওয়া যায়। ওনাদের বাড়ির দিকে আসতে একটা বাড়ি আছে, এই বাড়ির এই দিকটাতে এসে নাকি একটা ঘটনা ঘটেছিল। ওই বাড়িতে ওই গোবর দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হয়, পাটখড়ির উপরে গোবরগুলো দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হয়। তো এই জিনিসগুলো বাঁশের একটা চালের উপরে শুকাতে দেওয়া হয়েছিল। তো জুয়েল ভাইয়ের বাবা উনি ওই দিক দিয়ে দৌড়ে আসতে আসতে নাকি একটা বাড়ি যখন পেয়েছেন, তখন ওই বাড়ির লোকদেরকে উঠানোর জন্য উনি ওই জিনিসগুলো নিয়ে ওই ঘরের চালের উপরে অথবা ঘরের বেড়ার উপরে ক্রমাগত বাড়ি দিতে থাকেন, কিন্তু এই লোকগুলো ওঠে না। তারা চিন্তা করছে যে মনে হয় ডাকাত আসছে অথবা ভূত প্রেতের কোনো ব্যাপারও, তারা আর ভয়ে ঘর থেকে বের হয় না। এদিকে ধপাস করে পুকুরে কোনো কিছু পড়ার শব্দ হয়, আর পুকুরে বেশ কিছু টিনের কৌটার মতো ছিল, অনেক বড় বড় কৌটা, সাধারণত আলকাতরার যে টিনগুলো দেখা যায় ওরকম কিছু। এই লোকগুলো কি করতো, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এই টিনগুলোর মধ্যে ওই রস রেখে জাল দিয়ে গুড় তৈরি করতো। তো গুড় তৈরি করার পর এগুলো ধোয়াটা কিন্তু বেশ টাফ, তখন পুকুরের পানিতে ভিজিয়ে রাখতে হতো। দীর্ঘ সময় ভিজিয়ে রাখলে তখন এটা ধুতেও সুবিধা হতো। ওই টিনগুলো পুকুরের ওই ভিতরে রাখা হয়েছে, যখন ধপাস করে পানিতে পড়েছে তখন টিনগুলোর শব্দ হচ্ছে, একটার সাথে আরেকটা লেগে গেছে। তখন ওই লোকগুলো মনে করছে কি যে মনে হয় চোর আসছে টিন চুরি করার জন্য। তখন ওনারা উঠছে, শুধু ওঠে নাই, বড় বড় রামদা, যেটাকে ওই এলাকায় স্ট্যান্ড বলে, এইগুলা নিয়ে উঠছে যে কে রে আমাদের টিন চুরি করে। তারা যখন উঠছে দেখে যে আরে এটা তো চোর না, একটা মানুষ পুকুরের মধ্যে পানিতে ধস্তাধস্তি করছে, কিন্তু এখানে একজন লোক দেখা যাচ্ছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুইজন লোকের উপস্থিতি আছে, কিন্তু একজনকে দৃশ্যমান দেখা যাচ্ছে আর একজনকে দেখা যাচ্ছে না। তারাও বেশ ভয় পেয়ে যায়। আর এইটা যে নান্নু কাকা অর্থাৎ জুয়েল ভাইয়ের বাবা, এটা ওনারা চিনতে পেরেছেন। যেহেতু লোকজন চলে আসছে, ওই অবয়বটা তাকে ছেড়ে দেয়। ওনারা তো গিয়ে তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসার পর এই অবস্থা দেখে তারাও খবর দিয়েছে জুয়েল ভাইয়ের পরিবারের কাছে যে তাড়াতাড়ি আসেন, দেখেন এই নান্নু ভাইয়ের কি অবস্থা। তো ওনারা তো ছুটে গেছেন, দেখেন যে এই অবস্থা। তখন এই যে জুয়েল ভাই, ওনার কিন্তু বয়স খুব বেশি ছিল না ওই সময়, তারপরে ওনার স্পষ্ট মনে আছে ওই সময়ের প্রেক্ষাপটে আর কি, যে সারা রাত ওনাকে লেপ কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল, কারণ ঠান্ডা পানিতে পড়ে গেছিলেন, শরীর থরথর করে কাঁপছিল। আর যখন জুয়েল ভাইয়ের মা গিয়ে তাবিজ ভিজিয়ে সেই পানিটা খাইয়ে দিয়েছেন, এরপর ওরা জ্ঞান ফেরত আসে। তো প্রচন্ড শীত ছিল, তো কথা বলতে পারছিলেন না ওইভাবে, একটা ভ্যানে করে বাড়িতে নিয়ে আসা হয়, এরপরে গরম পানি থেকে গোসল করানো হয়। এই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না, আমরা শুধু প্রিয় লিসেনার শুনেই যাচ্ছি। আসলে ওনার যে হাড় ক্ষয় হওয়ার রোগটা কেন হলো, কিভাবে হলো, এটা কেউ বলতে পারছেন। এর ভিতরে আরো বেশ কিছু ঘটনা ঘটে, আমরা ওইটার ডিটেলসে আর যাবো না। যেমন একটা গ্রামে হঠাৎ করে ডায়রিয়া হয়েছিল, একটা রহস্যময় ডায়রিয়া। অনেকেই হসপিটালে ভর্তি হচ্ছিল, এক বাড়ির পর আরেক বাড়ির সদস্যদের হয়, সেই বাড়ির পর আরেকজন হয়, এইভাবে আর কি এরকম সমস্যা শুরু হয়েছিল। তখন ওখানে একজন হুজুর আসছিলেন, জুয়েল ভাইয়ের ফুপুর মাধ্যমে সেই হুজুর জুয়েল ভাইয়ের বাবাকে দেখেছিলেন। উনি বেশ কিছু তদবির দিয়েছিলেন, ঝাড়ফুঁক করেছিলেন, এবং উনি বলেছিলেন যে এই যে তাবিজটা, এই তাবিজটা কোনোভাবেই যেন ওই জিনিসটার হাতে আর না দেয়া হয়। ওই জিনিসটা আসছিল ভালোর জন্যই, কিন্তু জুয়েল ভাইয়ের বাবা আসলে তার আচরণগত কারণে, অভ্যাসগত কারণে সেই জিনিসটার মর্যাদা রক্ষা করতে পারেন নাই। এখন যদি এই জিনিসটা তাকে ফেরত দিয়ে দেওয়া হয়, তাবিজটা ফেরত দিয়ে দেওয়া হয়, তাহলে আরো ভয়ঙ্কর একটা পরিণতি হতে পারে। এই জন্য এটা যেন তাকে ফেরত দেওয়া না হয়।
আর উনি বেশ কিছু তদবির দিয়ে দেন, ঝাড়ফুঁক করে দেন, তেল পরা দেন, পানি পরা দেন। উনি বলেন যে এগুলো চলতে থাকবে। সেগুলো চলছে। 2004 সালের দিকে ওনাদের গ্রামে একটা গ্রাম্য মারামারি হয়। জুয়েল ভাইদের যে বিরোধী পক্ষ তারা নাকি ওনাদের ঘর বাড়ি ভাঙচুর লুটপাট করে, ঘরের ভিতরে থাকা অনেক কিছু নিয়ে গিয়েছিল। আর ওই হুজুর পরামর্শ দিয়েছেন তাবিজটা খুলে জুয়েল ভাইয়ের আম্মু যেন ওনার হেফাজতে রাখেন, একটা বিশেষ জায়গায় রাখেন। তাবিজটা যদি জুয়েল ভাইয়ের বাবার সাথে থাকে ওটা নেয়ার জন্য বারবার আসবে আর বারবার তাকে আক্রমণ করবে, এই জন্য একটা বিশেষ জায়গায় রাখতে। তো জুয়েল ভাইয়ের আম্মু সেটা রেখে দিয়েছিলেন। তাবিজটা খোলার পর কিন্তু ওই অভাবটা তার কাছে আসতো, কিন্তু অন্যভাবে আসতো, স্বপ্নের মধ্যে আসতো, বলতে এটা ফেরত দে ফেরত দে। যখন ওই লুটপাট হয় লোকজন তার বুঝতে পারে নাই অনেক জিনিস লুটপাট করছে, সেই সাথে ওই জিনিসটাও নিয়ে গেছে। তো ওই জিনিসটা নিয়ে যাওয়ার পর ওই লোকজন কি করছে তা জানা যায় না, নাকি ওই জিনিসটার নেয়ার জন্য যে লোকগুলো এসেছিল তার ভেতরেই ওই অভাবটা এসেছিল, কেউ বলতে পারে না। হতে পারে সেই অভাবটাও নিয়ে গেছে, হতে পারে সেটা না। তবে ওই লুটপাটের পর জুয়েল ভাইয়ের বাবার সাথে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, ওই অভাবটা আর কখনোই আসেনি। অদ্ভুত ব্যাপার হচ্ছে জুয়েল ভাইয়ের বাবা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। আলহামদুলিল্লাহ, উনি এখনো দিব্যি সুস্থ আছেন, ভালো আছেন। একাধিক হাড় ক্ষয় হওয়া জড়িত কারণে যার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল, ডাক্তাররা বলে দিয়েছিল যে তাকে ভালো মন্দ খাওয়াতে সে আর বেশি দিন বাঁচবে না। তারপর কোনো এক রহস্যময় ঘটনার প্রেক্ষাপটে উনি দিব্যি সুস্থ হয়ে যান, আর উনি এখনো সুস্থ অবস্থাতেই রয়েছেন। জুয়েল ভাই জানিয়েছেন যে উনি এখন জমি চাষবাস করছেন। জুয়েল ভাইয়ের বাবার জন্য দোয়া চেয়েছেন যেন উনি আরো অনেকদিন সুস্থভাবে আল্লাহর রহমতে আমাদের মধ্যে থাকতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন। প্রিয় লিসেনার্স, এইখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন, ওনার এই রোগের কারণটা কিন্তু আমরা জানতে পারলাম না, অথচ এই রোগটা সারানোর জন্য রহস্যময় এক অবয়বের উপস্থিতি দেখা যায়। এই দেখা যাওয়ার পর ভালোই চলছিল সবকিছু, তারপর হঠাৎ করেই একটা ছন্দপতন হয়ে যায়। তারপর ওই তাবিজটা নেয়ার জন্য উঠে পড়ে লাগে সেই অবয়বটা। তারপর আরেকজন হুজুর উনি কিছু ট্রিটমেন্ট করেন, আলহামদুলিল্লাহ জুয়েল ভাইয়ের বাবা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। ওনার হাড় ক্ষয়জনিত রোগ নাই। উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, অথচ সেই ক্যান্সার থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আর আমাদের দৃষ্টির অগোচর অনেক ঘটনাই ঘটে যায়। হতে পারে কোনো পিশাচ টাইপের কোন জিনের দ্বারা আক্রান্ত হয়েছিলেন উনি, আর একজন জিনের মাধ্যমে সেটার চিকিৎসা চলছিল। তবে সেই জিনটা অনেকটা ভালোই ছিল বলতে হবে, কারণ বারবার অপমানিত হওয়ার পরও সে ফেরত আসছিল। একটা পর্যায়ে সে তাবিজ নেওয়ার চেষ্টা করছিল। আল্লাহর রহমতে আসলে আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হয়েছে। যে কোনো ভাবেই হোক সেই জিনটাও হয়তোবা আর কখনো আসেনি, সেও তার জিনিস পেয়ে গেছে, আর জুয়েল ভাইয়ের বাবাও সুস্থ হয়ে গেছেন। তবে এভাবে কিন্তু সবাই সুস্থ হয় না প্রিয় লিসেনার্স। আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছিলেন যে উনি সুস্থ হবেন, তাই হয়েছে। কিন্তু সবার ভাগ্য তো এতটা সুপ্রসন্ন হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি জুয়েল ভাইকে, উনি অনেক দরদ দিয়ে লেখাপড়া করার না, খুব বেশি দূর লেখাপড়া না করার পরও যে উনি এত দরদ দিয়ে লিখেছেন ঘটনাটা, এত দীর্ঘ একটা ঘটনা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি জানিয়েছেন যে উনি খুব ভালো করে লিখতে পারেন না, তবে আমি পড়ার পর এতটা ভালো লাগছিল, উনি এত দরদ দিয়ে সময় নিয়ে লিখেছেন, এটা হয়তোবা অনেকেই ওনার মতো করে লিখতে পারেন না। আবার অনেকে আরো অনেক সুন্দর করে লেখেন, ঠিক আছে, কিন্তু আমি ওনার প্রেক্ষাপটে বলছি যে উনি যেভাবে লিখেছেন, ভালো করে টাইপ না জানার পরেও আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি জুয়েল ভাইকে। চলুন লিসেনার্স, আমরা চলে যাবো আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আশরাফুল ইসলাম। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার দত্তপাড়াতে। উনি বর্তমানে ওমানের রাজধানী মাস্কাটে রয়েছেন। মাস্কাট শহরের আল খায়ের মসজিদের পাশে রেড ট্যাগ বিল্ডিং রয়েছে, সেখানে একটি কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে ফান জোন। এই ফান জোন কোম্পানিতে উনি বোলিং যেই এন্টারটেইনমেন্ট সেগমেন্টটা রয়েছে সেটাই কর্মরত রয়েছেন। ঘটনাটি মূলত উনি যেটা ফেস করেছেন 2018 সালের দিকে। উনি এখন যেমন ওমানে রয়েছেন, 2018 সালে উনি কাতারের রাজধানী দোহাতে ছিলেন। তো
উনি যেই রুমে থাকতেন ওই রুমে কিন্তু আরো অনেকেই থাকতো, আর ওখানকার যে রুমগুলো, যেই বেডগুলো, এই বেডগুলো কিন্তু 1 তলা 2 তলা 3 তলা হয়, 4 তলাও হয়। আমরা অনেক সময় দেখেছি স্বল্প জায়গার মধ্যে এরকম বাংকার সিস্টেম যে বেডগুলো, এই বেডগুলো থাকে। তো প্রবাসী জীবনে কিন্তু অনেকেই এই ধরনের বেডে অল্প জায়গার মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করেন। তো ওনারা যেখানে থাকতেন ওইখানেই ওই লক্ষ্মীপুরের বেশ কয়েকজন লোক তো ছিলেনই, কুমিল্লাতে বাড়ি এরকম আর একজন লোক ছিলেন আর কি, তার সাথে তার সম্পর্ক অনেক ভালো ছিল, সঙ্গত কারণে তার নামটা আমরা বলছি না। তো এই যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু খুব ভালো একজন ইলেকট্রিশিয়ান ছিল। ও যে কাজটা করতো সেটা হচ্ছে এসির যে লাইনগুলো, এই লাইনগুলোর কাজ করতো। বড় বড় যে সমস্ত শপিং মলগুলো রয়েছে, বহুতল ভবন রয়েছে, সেখানে কিন্তু আলাদা আলাদা এসি না লাগিয়ে একটা সেন্ট্রাল এসি করা হয়। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি যে ওই এসি গুলোর বাতাস পাস হওয়ার জন্য বা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য একজন স্টিলের পাইপের মতো, চ্যাপ্টা পাইপের মতো করা হয়। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি ওই চ্যাপ্টা পাইপের নিচে আবার ফলস সিলিং লাগিয়ে দেওয়া হয়, যার কারণে কিন্তু ওই পাইপগুলো আমাদের চোখের সামনে ওভাবে দৃষ্টিগোচর হয় না। আমরা বাংলাদেশে কিন্তু এটা দেখি, তো বিদেশে এরকম রয়েছে। এই কাজগুলো মূলত সে করতো। এছাড়াও বিল্ডিং এর ভেতরে যেই ইলেকট্রিক লাইনগুলো, এই লাইনের কাজও সে করতো। একদিন হয় কি, সে কাজ শেষ করে বাড়িতে আসে প্রতিদিনের মতো, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো ওনাদের রুমে ওই সময় টোটাল 6 জন ছিলেন, সবাই তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাতের বেলা সে গোংগানোর মতো শব্দ করছে। অনেক সময় বোবায় ধরলে যেরকম শব্দ করে অনেকে, ওরকম করছে। সেরকম শব্দ পাওয়ার পর এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি রুমের লাইট জ্বালিয়েছেন। লাইট জ্বালানোর পর উনি তার কাছে যান, ডাকাডাকি করেন, এরপর উনি স্বাভাবিক হয়। সে বলে যে মনে হচ্ছে তার পিঠের নিচে খুব ব্যথা অনুভূত হচ্ছিল, এই জন্য সে এরকম করছিল। তো যাই হোক, সে এরপর আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই রুমের মধ্যে বিকট জোরে একটা সাউন্ড হয়। এই সাউন্ডে রুমের সবাই ঘুম থেকে উঠেছে। সবাই ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখে ওনাদের খাওয়ার যে হাঁড়ি পাতিল গুলো রয়েছে, এই হাঁড়ি পাতিল গুলোর মাঝখানে সে এসে পড়ে রয়েছে, আর তার পিঠে চাবুক দিয়ে পেটালে যেরকম দাগ হয়ে যায়, বা বেত বা রড দিয়ে পেটালে যেরকম দাগ হয়ে যায়, ওরকম দাগ। ঘটনা কি, হঠাৎ করে সে এরকম অবস্থা, সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। তারপর তার জ্ঞান ফেরানো হয়। ওই রাত্রেই মসজিদের হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, উনি কিছুটা ঝাড়ফুঁক করে দেন। এরপরে তাকে বাসায় নিয়ে আসা হয়। তো ওই সময় কাতারের দোহাতে যেই জায়গাতে ওনাদের বাসা ছিলেন, সেটা হচ্ছে এই দোহার জায়দা টাওয়ার নামে একটা টাওয়ার রয়েছে, অর্থাৎ ভবন রয়েছে। তো ওইটার পাশে ওনাদের থাকার জায়গা ছিল। পরের দিন সে ডিউটিতে যায় নাই, ছুটি নিয়েছিল। এরপরে ডিউটিতে গিয়েছে। ডিউটিতে যাওয়ার পর আবার যখন ফেরত আসছে, গভীর রাত্রে সে আবার ওরকম গোমরানোর আওয়াজ করেছে। এরপর যখন আশরাফুল ইসলাম ভাই সহ আরো অনেকে লাইট জ্বালিয়ে তার কাছে গিয়েছেন, কি হয়েছে কি হয়েছে, তো সে বলছে যে কেউ নাকি তার গলা চেপে ধরেছে, আর এই কারণেই এরকম সমস্যা হচ্ছে। তো ওই রাত্রে আবারও সে ঘুমিয়ে যায়, আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে প্রতি রাত্রেই এই ধরনের সমস্যা দেখা যাচ্ছিল। এক রাত্রে যেটা হয়, মানে এটা তার ভাষ্য অনুযায়ী, সেটা হচ্ছে সে ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখলো যে তার ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভাঙার পর সে দেখে যে ওই রুমের যে দরজা, এই দরজা খুলে গেল একা একাই। সাদা জুব্বা পরা একটা লোক, সাধারণত আরাবিয়ানরা যে লম্বা জুব্বাগুলো পরে না, ওই রকম জুব্বা, মাথায় টুপি নাই, তার দাড়িও নাই, একটা যুবক বয়সী একজন মানুষ, তার চোখগুলো অনেক বড় বড়। সে ওই রুমে প্রবেশ করলো, আর রুমে প্রবেশ করার পরই ওই ছেলেটার গলা চিপে ধরলো। গলা চিপে তাকে তার যেই থাকার জায়গা সেখান থেকে বের করে ছুঁড়ে মেরেছে আর এক জায়গায়। সে আর এক জায়গায় গিয়ে পড়েছে। এরপর ওখান থেকে উঠে নিয়ে আর এক জায়গায় ছুঁড়ে মেরেছে। এই যে তাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে, সে ব্যথা পাচ্ছে, অথচ ওই রুমের মধ্যে কিন্তু আরো 5 জন ছিল, সে সহ 6 জন। এই 5 জনের কেউ কিছুটা টের পাচ্ছে না। সকালে যখন ওনারা ঘুম থেকে উঠেছেন, তারা দেখছেন যে এই ছেলেটা তার ঘুমের জায়গাটি শুয়ে আছে, তার কোনো নড়াচড়া নাই। চিন্তা করতে হয়তো তার শরীর খারাপ লাগছে এই জন্য। তো ওই সময়ে তারা ডাকেন নাই। দুপুরের দিকে তারা যখন লাঞ্চ করার জন্য আসছেন, যেহেতু তাদের ওই সময় যেখানে ওই দোহার যেখানে কাজ ছিল, থাকার জায়গাটা একদম কাছাকাছি, তো দুপুরে লাঞ্চ করার জন্য আসছেন, তখনও দেখেন সে ঘুমাচ্ছে। এরপর তারা যখন তাকে ডাকাডাকি শুরু করেছে, কোনোভাবেই তো তাকে আর উঠানো যায় না, তখন ওরা বুঝতে পারে ওর সাথে ভালো কিছু হয়নি।
এদিকে তার পরিবারকে তো বিষয়টা জানাতে হবে, এই অবস্থা কি করবেন, কোম্পানিতেও জানাতে হবে। তার পরিবারের ফোনে যখন ফোন দেওয়া হয়, এই হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেই মেসেঞ্জার বা যেভাবে সে যোগাযোগ করতো আর কি, তখন তারা জানালেন যে তাকে দ্রুত যেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল থেকে যখন তাকে রিলিজ করা হয়, প্রতিনিয়তই নাকি একই সমস্যা হতো। আর এই যে তাকে যে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে ফেলতো, এটা কিন্তু অন্যরা কেউ বুঝতেই পারতো না। এক রাতে হয় কি, সে জেগেছিল, কারণ হচ্ছে তার একটা ধারণা ছিল যে এই লোকটা আসে রাত 2:30টার দিকে, সে রাত 2:30টা পর্যন্ত জেগে থাকবে, সে দেখবে যে সে আসে কিনা। সে জেগে আছে, এক রাত্রে দেখে যে দরজা একা একাই খুলে গেল, তবে এইবার 3 জন আসলো, সামনের দিকে 2 জনের, পেছনের দিকে ওই লোকটা, যেই লোকটা প্রতি রাত্রে এসে তার উপর নির্যাতন করে। তো ওরা ঢুকেই সালাম দিল ছেলেটাকে, ছেলে সালামের উত্তর নিল। তখন একজন বলছে যে এই যে 3 জন আমাদেরকে দেখছো, আমরা 3 জন আপন ভাই, আমি এদের মধ্যে বড়, আর তোমার উপর যে নির্যাতন করছে সে আমার ছোট ভাই। তুমি একটা ভুল করে ফেলেছিলে, সেটা হচ্ছে তুমি একটা বিল্ডিং এ কাজ করছিলে, তুমি যখন বিল্ডিং কাটার জন্য একটা মেশিন ব্যবহার করছিলে, ওই জায়গাতে আমার এই ছোট ভাইয়ের ছেলে খেলাধুলা করছিল, হঠাৎ করে ওই মেশিনটা লেগে ওর হাতের একটা জায়গায় কেটে যায়, আর ও তো ছোট, কান্নাকাটি করছে, ওর রক্ত বের হয়েছে। এটা দেখার পর বাবা হিসাবে তো তার মেজাজ স্বাভাবিকভাবেই ঠিক থাকবে না, যদিও তুমি এটা ভুল করেছো, আর এই কারণেই ও তোমার উপর এসে এইভাবে নির্যাতন করছে। ওকে সাথে নিয়ে এসেছি, ওর তরফ থেকে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ওকে বুঝাবো, আশা করি ও তোমার উপর আর এরকম কাজ করবে না। এই বলে তারা 3 জন চলে যায়। কিন্তু সমস্যা হয় কি, যে 2 দিন ঠিক থাকলো, 3 দিনের দিন বা তৃতীয় রাত থেকে আবার একই সমস্যা। চতুর্থ রাতে আবার ওই বড় ভাই একাই আসে, এসে তাকে বলে যে আমার এই ভাইটা অত্যন্ত জেদি প্রকৃতির, আমার মা বাবাও ওকে আসলে ওইভাবে মানাতে পারে না, আসলে তার সন্তানের হাত কেটে গেছে, রক্ত বের হয়েছে, ও কোনোভাবে মানতে চাচ্ছে না। এখন একটাই পরামর্শ দেই, তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে গেলে ও আর তেমন কোনো ক্ষতি করতে পারবে না, আমরা কথা দিচ্ছি যে ওকে সশরীরে তোমার কাছে গিয়ে আর নির্যাতন করতে দেবো না ইনশাল্লাহ। এখন এই কথা শোনার পর ওই ভাই কিন্তু বলছেন যে আমি কিভাবে বাড়িতে যাব, 5 লক্ষ টাকা ঋণ করে আমি আসছি, এখনো ঋণের টাকা শোধ হয় নাই, আমি বাড়িতে গেলে এই টাকা আমি কিভাবে শোধ দেব। তখন তারা বলছেন যে আসলে তোমার বাঁচার জন্য এই একটা উপায় আছে, তোমার ঋণের টাকা শোধ তো আমরা দিতে পারবো না, এই পরামর্শটাই দেই, তুমি চলে যাও। এরপর নাকি উনি চলে আসেন, দেশে চলে আসেন। বর্তমানে উনি অলিম্পিক যে কোম্পানি রয়েছে এখানে কর্মরত রয়েছেন। দেশে আসার পর ওনার সাথে ওই ধরনের কোনো সিরিয়াস ঘটনা না ঘটলেও এখনো নাকি ঘুমের মধ্যে ওই অবয়বটা তাকে ভয় দেখায়, এছাড়া অন্য কোনো সমস্যা তার নেই। এই যে আশরাফুল ভাই, উনি আমাদেরকে এটাও জানিয়েছেন যে কাতারে নাকি অনেক বড় বড় ভবন রয়েছে, যেখানে প্যারানর্মাল সমস্যার কারণে অনেক বিল্ডিংই ফাঁকা পড়ে থাকে, সেখানে কেউ থাকে না বা থাকতে পারে না। আর যে ওমানে যে উনি আছেন সেখানেও নাকি এরকম অনেক ভবনই রয়েছে, তৈরি করা হয়েছে, বাট সেটা আর ব্যবহার করা যাচ্ছে না এই ভুতুড়ে সমস্যার কারণে। আরেকটা ব্যাপার, সেটা হলো এই যে এই ছেলেটাকে প্রতিনিয়ত এই যে নির্যাতন করছিল, রুমের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে ফেলছে, এইটা শুধু একবারই বুঝতে পেরেছিলেন যখন ওই যে হাড়ি পাতিলের উপর পড়েছে, ঠন ঠন আওয়াজ হয়েছে, অন্যরা উঠে পড়েছে। এছাড়া এই যে রুমে এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে মারছে, তাকে নাকি এক জায়গা থেকে আরেক জায়গা ছুঁড়ে মারলে অনেকের গায়ের উপরে যায় পড়তো, কিন্তু তারা কেউ কিছুটা টের পেত না, একদম স্বাভাবিক, তারা কিছুই বুঝতে পারতো না, এমনটাই হতো। যাক, আল্লাহর রহমতে এটা থেকে সে অনেকটাই ভালো আছে, অন্য একটা চাকরি করছে, আল্লাহ তাকে ভালো রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি যে উনি পরিপূর্ণভাবে এই সমস্যা থেকে নিষ্কৃতি পান, যতটুকু তার সাথে সমস্যা আছে আল্লাহ যেন এই সমস্যা থেকেও তাকে নিষ্কৃতি দেন।